আসসালামু আলাইকুম। আমরা আমাদের থার্ড এপিসোড শুরু করতে যাচ্ছি আজকে, যেখানে আমরা কথা বলবো হচ্ছে আপনার মেডিসিন বা কাউন্সিলিং, এই দুটো জিনিসের কোনটা আসলে আমাদের ডিপ্রেশনের জন্য অনেক বেশি এফেক্টিভ। এই প্রশ্নটা আমরা অনেক বেশি কিন্তু পেয়ে থাকি আমাদের ইনবক্সে, বা আমাকে অনেকে পার্সোনালি যারা চিনেন বা টেক্সট করেন, বা আমার চেম্বারে যারা আসেন বা অনলাইনে আমি যাদের সাথে বসি, তারা কিন্তু এই প্রশ্নটা প্রায় করে থাকেন। আমরা এই জিনিসটা নিয়ে আজকে খুব ডিটেইলস ইনশাআল্লাহ আলোচনা করব। আমি জাস্ট ওয়েট করছি আপনারা জয়েন করার জন্য। আমার একটু বোধহয় দেরি হয়ে গিয়েছে, 9:10 না 12 যেন বাজে। আমার জাস্ট একটু আমি যে ক্লায়েন্টদের দেখে ওনাদের দেখা শেষ করতে একটু সময় লেগে গেল। দ্যাটস ওয়াই 10 minutes late and I'm sorry for that. বাট আপনারা জয়েন করার সাথে সাথে আমি আস্তে আস্তে এই জিনিসটা আলোচনা করা শুরু করব। সজীব সাহা সুজয় বলেছেন, কেমন আছেন স্যার? আমি ভালো আছি। সজীব, তুমি কেমন আছো ভাইয়া? তাসমিয়া, ওয়ালাইকুম সালাম, কেমন আছো আপু? যারা জয়েন করেছেন তাদেরকে বরাবরের মতো বলবো যে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানানোর জন্য আপনারা একটু টাইম লাইনে শেয়ার করে দিবেন, যেহেতু প্রতিটা টপিক আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, এবং ডিপ্রেশন নিয়ে আমাদের মিসকনসেপশনগুলো যদি আমরা সোসাইটিতে ছড়িয়ে দিতে পারি বা ভেঙে দিতে পারি, সেটা আমাদের জন্য ভালো, রাইট? ওকে, সো আমি প্রথমে যে জিনিসটাতে শুরু করব সেটা হচ্ছে, আজকে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আজকে বরাবর মতো একটা পেন অ্যান্ড পেপারস নেবেন, এবং যে পয়েন্টে ইম্পর্টেন্ট সেটা আপনারা আলাদা করে একটু লিখে রাখবেন, বা স্টার মার্কস বা হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখতে পারেন, যেভাবে সুবিধে। আমি অনেকগুলো পয়েন্ট লিখে রেখেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের বলা এবং জানা দরকার। এবং আজকের সেশনটার শেষের দিকে আমি চেষ্টা করবো একটু বেশি প্রশ্ন নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ আমার আলোচনা শেষে হয়তো কিছু প্রশ্ন থাকবে, সেটা ইনশাল্লাহ আমি আনসার করার চেষ্টা করব, ঠিক আছে? সো যারা আপনারা আগের দুইটা পর্ব দেখতে পারেননি, এই দুইটা পর্ব কিন্তু আমার পেজেই আছে, আপনি ভিডিও সেকশনে গেলে দেখতে পারবেন, অথবা হচ্ছে আপনি ইউটিউবে এটা আমাদের লাইভ স্প্রিং পেজে অলরেডি এটা আপলোড করা হয়েছে। আমিও এটার দুইটা লিঙ্ক আমি শেয়ার করে দেব, ঠিক আছে? আমরা মোট 20টি এপিসোড করব। আজকে থার্ড এপিসোডটা হচ্ছে মেডিসিন বা কাউন্সিলিং, কোন জিনিসটা আসলে জরুরি। সো আমরা আলোচনা শুরু করি। প্রথম কথা হলো, দেখুন, ডিপ্রেশনে অনেকগুলো কজেটিভ ফ্যাক্টর আছে, যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল। সো বায়োলজিক্যাল ফ্যাক্টরটা কি? বায়োলজিক্যাল ফ্যাক্টরটা বেসিক্যালি বলে যে আমাদের শরীরে ডিপ্রেশন দীর্ঘদিন থাকলে আমাদের কিছু নিউরোকেমিক্যাল কমে যায়, কিছু কেমিক্যালস কমে যায়, যেগুলো হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেলে বেসিক্যালি সিগন্যালিংটা করে। সিগন্যালিংটা করে, বিভিন্ন নিউরাল পাথওয়ে সিগন্যালিংটা করে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সেরোটোনিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, এগুলোর লেভেলগুলো আসলে কমে যায়, পার্টিকুলারলি সেরোটোনিনের লেভেল। সো এটা যদি আমরা বৃদ্ধি করতে পারি, তখন আসলে ডিপ্রেশন ভালো হয়ে যায় বা একটা স্টেবল অবস্থায় আসে। এরকম প্রচুর এভিডেন্স বেসড রিসার্চ আছে যে আপনার অ্যান্টি ডিপ্রেশনে কিন্তু কাজ করে, প্রচুর আছে। সো ওষুধ কিন্তু কাজ করে, ওষুধ অবশ্যই কাজ করে। আবার সাইকোলজিক্যাল থিওরির মাঝে অনেক ধরনের সাইকোথেরাপি আছে, যেমন আপনার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আছে, আপনার প্রবলেম সলভিং কাউন্সিলিং আছে, আপনার ক্রাইসিস ইন্টারভেনশন আছে, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি আছে, অনেক ধরনের থেরাপি আছে। বাট দ্য মোস্ট ইউজড সাইকোথেরাপি ইজ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এটা সবচেয়ে এভিডেন্স বেসড, এবং এটা কিন্তু কাজ করে। প্রবলেম সলভিং থেরাপি আরেক ধরনের থেরাপি, যেখানে আমরা আসলে একটা প্রবলেম নিয়ে ওই প্রবলেম ফোকাসড আসলে কথা বলি, প্রবলেম ফোকাসড কাজ করি, ঠিক আছে? সো সকল ধরনের থেরাপি কিন্তু আপনার কাজ করে। এখন মেডিসিন নেবেন নাকি আসলে কাউন্সিলিং নেবেন, আপনি কিভাবে এটা বুঝতে পারেন? আমি যদি খুব সহজ করে আপনাদের বলি, সহজ করে বলতে যাচ্ছি, সেটা হলো, যদি কখনো আপনি এরকম দেখতে পান যে আপনার লাইফে আপনাদের ডিপ্রেশন আছে, এবং এই ডিপ্রেশনের কারণ হচ্ছে কি, সিগনিফিক্যান্ট কোনো ঝামেলা লাইফে আছে, সিগনিফিক্যান্ট কোনো ঝামেলাকে আমরা বলতে পারি স্ট্রেসার্স বা এক্সটার্নাল স্ট্রেসার্স। লাইক আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে, আপনার কোনো একটা রিলেশনশিপ ইস্যুস যাচ্ছে, আপনার অফিসে কোনো প্রবলেম যাচ্ছে, আপনার কোনো না কোনো একটা বড় ধরনের এক্সটার্নাল প্রেশার আছে, সেরকম যদি থেকে থাকে, তখন আপনি খেয়াল রাখবেন যে এই ধরনের ডিপ্রেশনে ওষুধ কম কাজ করে। সেক্ষেত্রে কি করতে হবে? ওই এক্সটার্নাল স্ট্রেস ফ্যাক্টরটা নিয়ে মূলত কাজ করতে হবে। ওষুধ ওখানে একদম কাজ করে না তা কিন্তু আমি বলিনি, আমি বলছি ওষুধ কম কাজ করে। এটা হলো নাম্বার 1 সিনারিও। নাম্বার 2 সিনারিও হলো, যদি কখনো এরকম আপনাদের হয় বা কাছাকাছি কারো হয় যে
ডিপ্রেশনের কোনো সিগনিফিক্যান্ট স্ট্রেস ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না। লাইক আপনি আশেপাশে দেখছেন না যে কোনো সিগনিফিক্যান্ট স্ট্রেস বা তার সাথে হিস্ট্রি নেই, আপনি দেখছেন যে লাইক না এমন কোনো সিগনিফিক্যান্ট কিছু নেই। আমাদের প্রত্যেকের জীবনে তো আসলে টুকটাক ঝামেলা আছে, প্রত্যেকের জীবনে টুকটাক ইস্যুস আছে, বাট কোনো বড় ঝামেলা নেই, বড় দ্বন্দ্ব নেই, হ্যাঁ, বড় মানসিক চাপ নেই। সেক্ষেত্রে ওষুধ ভালো কাজ করে। তার মানে কোনো সিগনিফিক্যান্ট চাপ নেই, তারপরও ডিপ্রেশন হচ্ছে, এই ধরনের ডিপ্রেশনে ওষুধ ভালো কাজ করে, বা ওষুধ হচ্ছে মানে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। আমি আবার আপনাদের বলি, যারা জয়েন করেছেন এবং যারা জয়েন করেছেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে সবাই বেনিফিটেড হয় এবং দেখতে পারে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো আমি আবারও বলছি, আমরা এতক্ষণ এই জিনিসটাই আমি আপনাদের বলতে চাচ্ছি, এবং এটা হচ্ছে আজকের কথার মূল। আমি যদি বলি সারমর্ম, আমি আরও অনেক কিছু বলবো, আর এটা হচ্ছে কি আপনারা একেবারে ওই যে হ্যাশট্যাগ দিয়ে লিখে ফেলবেন বা স্টার মার্ক দিয়ে লিখে ফেলবেন যে আমার যদি ডিপ্রেশন হয় এবং আমি যদি দেখি ডিপ্রেশনের কারণ হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের সাথে একটা বড় কনফ্লিক্ট, আমার অফিসের সিনিয়রের সাথে একটা বড় কনফ্লিক্ট, আমার কোনো একটা ঝামেলা, বড় সড়ো একটা অর্থনৈতিক ঝামেলা, একটা সামাজিক ঝামেলা, একটা দ্বন্দ্বটা কি হতে পারে যে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি দেশে ক্যারিয়ার করব না বাইরে ক্যারিয়ার করব। অনেক ডক্টর এই জিনিসটাতে ভুগছেন। আবার আমি একজনকে পছন্দ করি, ওর সাথে কি আমি একটা কমিটেড রিলেশনশিপে যাব না, এই মানসিক চাপটা আমি বজায় রেখেছি, বা একটা কমিটেড রিলেশনশিপে আমি আছি, বাট হঠাৎ করে গত 6 মাস ধরে বা 1 বছর ধরে এটা খুব খারাপ অবস্থায় আছে এবং আমি বুঝতে পারছি না যে আমি এটা ছেড়ে দিব না থাকবো। এই ধরনের ডিপ্রেশনে ওষুধ প্রথম লাইন অফ ট্রিটমেন্ট না, ওষুধ প্রথম লাইন অফ ট্রিটমেন্ট না। এই ধরনের ডিপ্রেশনে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে ওই প্রবলেমটা সলভ করা, কনফ্লিক্টটা সলভ করা। আপনি নিজে পারলে খুবই ভালো, অথবা কারো হেল্প নিতে পারেন, অথবা আমাদের হেল্প নিতে পারেন। আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি 2 ধরনের সেশন করি। একটা হলো বেসিক্যালি সাইকিয়াট্রিক ডায়াগনোসিস করার জন্য আমি খুব শর্ট একটা সেশন করি, 15 মিনিট প্রয়োজন হয়, আসলে 15 মিনিটও দরকার হয় না। আমার কারোর সাথে 5-6 মিনিট কথা বললেই বুঝি যে তার কী কী জিনিস যাচ্ছে, তার ডায়াগনোসিসটা আমরা বুঝি, তার পার্সোনালিটির একটা বড় পার্ট বুঝি, এবং সেখান থেকে আমরা আসলে প্ল্যান করতে পারি। বাট যেহেতু প্রথম সেশনে মানুষ একটু কথা বলতে চায়, আমরা সেটা 15 মিনিট এক্সটেন্ড করি সো দ্যাট একটু ভেন্টিলেশন হয়। বাট যদিও 15 মিনিটে কখনো পুরো ভেন্টিলেশন হয় না, বাট এই 15 মিনিট আমরা কিন্তু বুঝে যাই যে তাকে নিয়ে আসলে কী কাজ করতে হবে, তার কি আসলে ওষুধ লাগবে নাকি তার আসলে প্রবলেম সলভিং লাগবে। যার প্রবলেম সলভিং লাগবে তাকে আমরা প্রবলেম সলভিং সেশনে পাঠাই, যার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি লাগবে তাকে আমরা সিবিটি সেশনে পাঠাই। আর যদি আমরা দেখি যে না, তার আসলে কাউন্সিলিংটা মেইন না, তার মেইনটা চলে ওষুধ, তখন আমরা ওষুধ দিয়ে তাকে জাস্ট হয়তো 1-2 মাস পর ফলো আপ করতে পারি। দিস ইজ ওয়াই এই 15 মিনিটের সেশনটা খুব জরুরি, যেটা আমি করি। এটা অনেকে হয়তো 20 মিনিট করতে পারে, অনেকে 10 মিনিট করতে পারে, বাট এটা ইম্পর্টেন্ট। আপনারা যারা সাইকিয়াট্রিস্টের কাছে যান তারা অনেক সময় এই শর্ট সেশনগুলোর গুরুত্ব আসলে বুঝতে পারেন না। হ্যাঁ, হয়তো এরকম হয়ে থাকে, কিছু ডক্টর একদমই কথা শুনতে চান না, বা আপনার চোখের দিকে না তাকেই হয়তো প্রেসক্রিপশন লিখছে। এটা আসলে উচিত নয় অবশ্যই। যারা করছেন ডেফিনেটলি হয়তো তারা একটা ভুল কাজ করছেন, বাট জিনিসটা এরকম না যে আপনাকে বুঝতে বা সাইকিয়াট্রিক ডায়াগনোসিস করতে প্রথম দিনই 1-1.5 ঘন্টা লাগে, এটা সবসময় লাগে না। বাট যারা আপনারা প্রথম দিন কথা বলতে চান অনেক সময় নিয়ে, সেটার জন্য কিন্তু আমাদের সেশন আছে, আমাদের ডক্টরদের সেশন আছে, এবং অনেক ডক্টররাও কিন্তু কাউন্সিলিং করে থাকেন, সেক্ষেত্রে আপনারা যেতে পারেন, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট দ্য থিং ইজ, প্রথম দিন আমরা আসলে এতটুকুই যাচাই করি যে আপনার ডিপ্রেশনটা যে হচ্ছে, ধরুন আপনি ডিপ্রেশন নিয়ে আসলেন, সেটার পুরো ব্যাপারটা কি একটা এক্সটার্নাল স্ট্রেসরের সাথে জড়িত, নাকি আসলে এটা তেমন কোনো বড় স্ট্রেস ফ্যাক্টর নাই তারপর আপনার ডিপ্রেশন হচ্ছে। সো যদি এরকম হয় যে আপনার তেমন কোনো বড় সমস্যা নাই, টুকটাক ইস্যুস, হ্যাঁ, টুকটাক মন খারাপ, টুকটাক লস আছে, হয়তো ছোটোবেলায় আপনার কিছু ছোটোখাটো অ্যাবিউজ ছিল, ছোটোখাটো কিছু মন কষাকষি হয় আপনার স্পাউস বা বয়ফ্রেন্ডের সাথে, যেটা খুব বড় ইস্যু না। সো লাইক কোনো বড় ঝামেলা নাই তারপরও ডিপ্রেশন হচ্ছে, দেন দ্যাটস আ টাইম ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ওষুধ কাজ করবে, এবং ওষুধ হচ্ছে প্রাইমারি লাইন অফ ট্রিটমেন্ট। এবং এই ওষুধ নিতে আপনারা অনেকে অনেক রকম ভয় পান, অস্বস্তিতে ভুগেন। আমরা হয়তো অনেক সময় ক্লিয়ারলি বলি না, বাট আমি চেষ্টা করি আমার সকল রুগীদেরকে ওষুধ নিয়ে বিস্তারিত বলার জন্য যতটুকু সম্ভব। বাট এটা প্রত্যেকের উচিত যে ওষুধ নিয়ে আপনারা সবসময় জিজ্ঞেস করবেন যে ওষুধটা আপনারা কেন দিচ্ছেন, কয়দিন খেতে হবে, কখন ছাড়তে পারবো, হঠাৎ করে ছাড়লে কী হবে। ইউ শুড আস্ক a lot of questions regarding your medicine, but the thing is আপনাকে যেটা বুঝতে হবে যে ওষুধের প্রয়োজন আছে,
কখন? যখন সিগনিফিক্যান্ট স্ট্রেস ফ্যাক্টর পাওয়া যায় না, রাইট? আচ্ছা, এবার কিছু কেস সিনারিও বা আমি বলবো যে এক ধরনের মানে মিমিক করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার একটা এক্সটার্নাল ফ্যাক্টর আছে, একটা বড় ঝামেলা আছে এবং আপনার ডিপ্রেশন পাওয়া গেল, রাইট? এখন আমরা আপনাকে প্রবলেম সলভিং থেরাপিতে পাঠাচ্ছি, কিন্তু তার সাথে মাঝে মাঝে আবার ওষুধও দেই। এটা কেন করি? এখানে ওষুধের প্রয়োজনীয়তাটা কি? এখানে প্রয়োজনীয়তাটা হলো, আমি যদি আপনাকে একটা রূপক অর্থে বলি, যে ধরুন আপনার এখন ধরেন দাঁতে অনেক ব্যথা হয়েছে, দাঁতে ইনফেকশন হয়েছে, দাঁতে অনেক ব্যথা। এখন দাঁতে ব্যথা হলো, দাঁতে ব্যথা হওয়ার চিকিৎসা কি? দুইটা, একটা হলো অ্যান্টিবায়োটিক এবং একটা হলো নাপা বা প্যারাসিটামল। অ্যান্টিবায়োটিক কী করবে? এটা ইনফেকশনটা, যে জীবাণুটা ঢুকেছে, ব্যাকটেরিয়া, এটাকে মেরে ফেলবে। বাট অ্যান্টিবায়োটিকটা কাজ করতে কতদিন লাগে? অ্যাটলিস্ট আপনার 7 থেকে 10 দিন লাগবে। সো আমি যদি শুধু অ্যান্টিবায়োটিক দেই, আমার মূল কাজটা হয়ে যাবে, বাট এই 10 দিন তো আপনাকে ব্যথাটা সহ্য করতে হবে। সো আমরা কি করি এখানে? একজন ডেন্টিস্ট কি করেন? আপনাকে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি একটা প্যারাসিটামল দেন, যে প্যারাসিটামলটা একটা বা দুইটা আপনারা 2 বেলা বা 3 বেলা খেয়ে থাকেন। সো দ্যাট ব্যথাটাও কমলো প্রথম দিন থেকে এবং মূল ইনফেকশনটাও দূর হয়ে গেল। এখন ধরুন কেউ আপনাকে নাপা দিল না, তখন কি হবে? আপনার ব্যথাটা সারতে অনেক 10 দিন সময় লাগবে, 10 দিন আপনি অনেক কষ্ট পাবেন। হ্যাঁ, হয়তো আপনি ব্যথার চোটে হয়তো অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আবার ধরুন আমি আপনাকে নাপা দিলাম এবং নাপা দিয়ে আমি আপনাকে ব্যথা দূর করে দিলাম। আপনার কাছে মনে হবে কি আমার তো ব্যথা চলে গেছে, আমার তো মানে ইনফেকশন নেই, বাট আপনার তো আসলে ইনফেকশনটা রয়ে গেছে এবং ইনফেকশনটা কিন্তু আপনার দাঁত থেকে ছড়িয়ে যাবে, একসময় আপনার ব্রেইন অ্যাবসেস হয়ে যেতে পারে। সো লাইক আপনি মনে করেন লিটারেলি আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে আমরা যেটা করি, যারা আপনারা অনেক সময় রিলেশনশিপ ইস্যুস নিয়ে আসেন, কনফ্লিক্ট নিয়ে আসেন, মানে এক্সটার্নাল ঝামেলা নিয়ে আসেন, তাদেরকে আমরা যদিও প্রবলেম সলভিং কাউন্সিলিং দিয়ে থাকি বা আমরা সেন্ড করি বা আমরা করে থাকি, আমরা ইনিশিয়ালি আমরা কিছু ওষুধ দিই। এটা একটা বা দুইটা ওষুধ দিই। কারণ কি? এই ওষুধটা তখন নাপার কাজ করে, প্যারাসিটামলের কাজ করে। আমরা কখনোই বলছি না যে এই ওষুধটা দিলে আপনার মূল সমস্যা যাবে, বাট এই যে মূল সমস্যাটা নিয়ে যে কাজ করব, হ্যাঁ, তার আগে আপনাকে তো আমরা একটু লাইট করতে চাই, একটু মনে করেন একটু আপনার অ্যাংজাইটিটা কমাতে চাই, আপনাকে একটু কাম করতে চাই। আপনার হয়তো ঘুম হচ্ছে না 10-12 দিন ধরে। এখন একটা মানুষ যে 10-12 দিন ঘুমাতে পারছে না, তার সাথে আমি একটা কনফ্লিক্ট রেজুলেশন থেরাপি করতে পারবো না, তার সাথে একটা প্রবলেম সলভিং থেরাপি তো আমি করতে পারবো না। তিনি তো নিতে পারবেন না। আমি যে কিছু কথা বলবো তার তো মনোযোগ থাকবে না, কারণ সে 10-12 দিন ঘুমোচ্ছে না ঠিক মতো। একটা মানুষ যে প্রচণ্ড কষ্টে আছে, আমি যদি তার সাথে একটা প্রবলেম সলভিং থেরাপি বা সিবিটি করি, and that's a problem. He won't be able to take it from the first day. So that's why আমরা এখানে এই ওষুধটা দিই আপনাকে একটু ইজি করার জন্য, হালকা করার জন্য। হয়তো ওষুধটা দেওয়ার 7 থেকে 10 দিন পর আমরা বলি বা 14 দিন পরে বলি যে আমরা আসেন, এখন আমরা সাইকোথেরাপি নেই। সো দিস ইজ দ্য প্ল্যান। আমি কি বুঝাতে পারছি? দিস ইজ দ্য প্ল্যান। এবং এটা আপনারা সবাই এই জিনিসটা বোঝার চেষ্টা করো। আপনারা সবসময় এমন একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাবেন, তিনি সাইকোলজিস্ট হোক অথবা সাইকিয়াট্রিস্ট হোক, যিনি এইভাবে কম্প্রিহেন্সিভ কাজটা করেন, সে সকল সেন্টারে যান। আমি অনেক সেন্টার বাংলাদেশে চিনি, ভালো ভালো ডক্টর চিনি যারা এই কাজটা কম্প্রিহেন্সিভভাবে করে থাকেন, হোলিস্টিকভাবে করে থাকেন। আগে যেটা হতো, যেহেতু আগে সাইকিয়াট্রিস্টের সংখ্যা কম ছিল, সাইকোলজিস্টের সংখ্যা কম ছিল, সবাই একসাথে মিলেমিশে হয়তো কাজ করার সুযোগটাও ছিল না, যেহেতু সংখ্যা কম, দেশে রোগী অনেক বেশি, তাই অনেকেই এই জিনিসটা করতে পারতেন না। এটা তাদের দোষের জন্য না, এটা আগের সাইকিয়াট্রিস্টদের দোষের জন্য অনেক সময় না। হ্যাঁ, তাদের জাস্ট হয়তো সময় ছিল না, কারণ এত বেশি সিজোফ্রেনিয়া, বাইপোলার পেশেন্ট দেখতে হচ্ছে, লাইক ডিপ্রেশন, অ্যাংজাইটি নিয়ে কাজ করার কম্প্রিহেন্সিভ ওয়েটা হয়তো তাদের ছিল না। এবং হ্যাঁ, হয়তো কিছু কিছু ডাক্তার আনইথিক্যাল প্র্যাকটিসও করে থাকেন এবং আগেও ছিল। ডেফিনেটলি এটা সব ডিসিপ্লিনই আছে, মেডিসিন বলেন, নিউরোলজি বলেন, আপনার কার্ডিওলজি বলেন, সেরকম সাইকিয়াট্রিতে, সব জায়গায় কিছু মানুষ আনইথিক্যাল প্র্যাকটিস করেন। বাট দ্য থিং ইজ, সবাই এটা করেন। আপনার কখনো মনে করা দরকার নেই যে কিছু সাইকিয়াট্রিস্ট অনেক ওষুধ লেখে বলে সবাই বোধহয় ওষুধ লিখবে, সবাই বোধহয় ঘুমের ওষুধ লেখে। এটা ঠিক নয়। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? আমি এতটুকু যা বলছি, এতটুকু বুঝলে এটা অনেক বড় জিনিস, যে আমার যখন লাইফে কোনো স্ট্রেস ফ্যাক্টর সিগনিফিকেন্ট নেই, বাট তারপরও আমার ডিপ্রেশন, হ্যাঁ, যেটা কিন্তু হতে পারে, এটা আমরা কিন্তু অনেকে জানি না যে আমার কোনো কষ্ট নেই। আমরা মনে করি কি কষ্ট থাকতে হবে তারপর ডিপ্রেশন হবে, বাট না, অ্যাবসোলুটলি কোনো কষ্ট ছাড়া শরীরের নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের কারণে ডিপ্রেশন হতে পারে। শরীরে যে কোনো শারীরিক ইস্যুতেও কিন্তু আপনার ডিপ্রেশন হতে পারে, হাইপোথাইরয়েডিজমে কিন্তু আপনার ডিপ্রেশন হতে পারে। সো তখন এই ধরনের ক্ষেত্রে কিন্তু ওষুধ হচ্ছে প্রাইমারি, অ্যান্টি ডিপ্রেশন হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট,
রাইট। আর যখন আমার সিগনিফিক্যান্ট স্ট্রেস ফ্যাক্টর আছে তখন প্রাইমারি ট্রিটমেন্ট কখনোই ওষুধ নয়, তখন প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে কি মানে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট হচ্ছে ওষুধ। এই সেকেন্ডারি ট্রিটমেন্টে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে একটু হিল করে থাকি, একটু অল্প সময় একটা আরাম দিয়ে থাকি, সো দ্যাট হি ওর শি গেটস প্রিপেয়ার্ড ফর দ্য প্রবলেম সলভিং থেরাপি সেশন। সো আই থিঙ্ক আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। আপনারা যারা এটা ঠিক বুঝতে পারবেন না, আপনারা আবার এটা শুনতে পারেন। যে জিনিস আমরা বুঝতে না পারি সবসময় বেটার হচ্ছে গিয়ে আমরা যেন জিনিসটা আরেকবার শুনি। একটা জিনিস দুইবার শুনলে এটা আমাদের জন্য বোধগম্য হয়, ইজি হয়ে যায়। আচ্ছা, সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা আমি আলোচনা করতে চেয়েছিলাম। এখন আপনারা আমাকে এই ধরনের অনেকে প্রশ্ন করে থাকেন যে লাইক আমি তো অনেক জায়গায় ডক্টর দেখিয়েছি, আমি ওষুধ খাচ্ছি, তাহলে আমার আসলে মানে ওষুধ কেন কাজ করছে না, ওষুধ কেন কাজ করছে না। দেখুন এখানে একটা বড় ফ্যাক্টর আপনাদের লক্ষণীয়, সেটা হলো একটা অ্যান্টিবায়োটিক, ধরুন আপনার একটা ইনফেকশন হয়েছে, এখন একটা অ্যান্টিবায়োটিক আপনাকে শরীরে দেওয়া হলো, সবসময় কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না। অনেক সময় একটা অ্যান্টিবায়োটিক কাজ না করলে আমাদের কি করতে হয়, ওই ডক্টরকে গিয়ে বলতে হয় যে ডক্টর আপনি যে আপনার ইনফেকশনের জন্য বা জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন এটা তো আসলে কাজ করছে না। সো দেন ডাক্তার কী করে, আপনাকে সেই অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে দেয় অথবা সেকেন্ড একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করে। আপনারা মেডিসিনের ডক্টরের কাছে এক্স্যাক্টলি এই জন্য কিন্তু ফলো আপ করেন। সিমিলারলি আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় অনেক সময় যে আমরা ওষুধ দিই, আমরা চেষ্টা করি সবচেয়ে মিনিমাম ডোজে, মানে মিনিমাম এফেক্টিভ ডোজ আমরা যেটা বলে থেকে সায়েন্টিফিক টার্মসে, যে সবচেয়ে লো ডোজে ওষুধটা শুরু করার। অনেক সময় সেটা কাজ করে না, হ্যাঁ 20-40% ক্ষেত্রে সেটা কিন্তু প্রথমে কাজ করে না। তখন আপনাদের একটু কষ্ট করে আবার ফলো আপে আসতে হয় এবং হচ্ছে গিয়ে ওষুধটা হয়তো একটু বৃদ্ধি করতে হয় অথবা নতুন একটা ওষুধ অ্যাড করতে হয়। এই জিনিসটা আপনারা অনেকে করেন না, দ্যাটস ওয়াই আপনাদের ডিপ্রেশনের ট্রিটমেন্টটা ঠিক মতো হয় না, আপনাদের ওষুধের ডোজটা ঠিক মতো হয় না। এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, একটা ওষুধ কতদিন পর্যন্ত আপনার মানে কাজ করা শুরু করে, সেটা হলো 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ওষুধটা কাজ করা শুরু করে, যে কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট, এবং ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় হচ্ছে 6 থেকে 8 সপ্তাহের মাঝে। আমি আবারও বলছি, একটা ওষুধ খাওয়া শুরু করলেন 2 থেকে 4 সপ্তাহের মাঝে এটা কি হয়, এটা মোটামুটি এফেক্টটা আসা শুরু করে, মানে আপনি ইম্প্রুভমেন্টটা বোঝা শুরু করবেন অ্যাটলিস্ট 25-30%। আবার 6 থেকে 8 সপ্তাহ পরে আপনি এটার ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন। থার্ড যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, যখন আপনি বেনিফিটটা পাচ্ছেন, মানে আপনার কাছে মনে হচ্ছে আমার ডিপ্রেশনটা অনেকটাই সেরে গিয়েছে, আমরা বলি অ্যাটলিস্ট 50% ডিপ্রেশন যদি কমে যায় তখন এটাকে আমরা বলি রেসপন্স, মানে এটা কাজ করেছে, ওষুধটা কাজ করেছে। তো যখন আপনি দেখছেন 50% কমে গিয়েছে, তারপরে জিনিসটা খুব জরুরি, সেটা হচ্ছে তারপরও অ্যাটলিস্ট 6 মাস ওষুধটা খেতে হবে, অ্যাটলিস্ট। সো আমি ধরে নিচ্ছি আপনার ওষুধ খাওয়ার 6 সপ্তাহ পরে আপনি রেসপন্সটা পেয়েছেন, আপনি 50% ইম্প্রুভমেন্ট দেখছেন, এই 6 সপ্তাহ পরে আরও 6 মাস ওষুধটা খেতে হবে। দেন আপনি আশা করতে পারেন যে আপনার ডিপ্রেশনটা একদম ভিতর থেকে কিওর হবে বা এটা ফার্দার আর এপিসোড হবে না, ফিউচারে আপনি সেফ থাকতে পারবেন। বাট মানুষ যেটা করে ইউজুয়ালি, মানুষ আসলে এটা অলসতা থেকে হোক বা না জেনে হোক, বা আমরা ডাক্তার হয়তো অনেক সময় ক্লিয়ার করে বলি না যে আপনি কেন এটা এক্সট্রা 6 মাস খাবেন। আমরা একটা ওষুধ লিখে জাস্ট দিয়ে দিই যে আপনি চলবে বা 9 মাস 1 বছর, বা দ্য থিং ইজ এটা ক্ল্যারিফাই করা অ্যাজ আ ডক্টর এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবসময় জিজ্ঞেস করবেন, আপনি যার কাছেই যান, ask him or her a lot of questions and if he doesn't answer those then change the doctor. আপনার ডক্টর আপনার কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য মানে উনি বাধ্য, ওনার আনসার করতে হবে এটা, right? Because he is your physician and he needs to clarify each and everything that he plans for you. সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? আমরা একটা ওষুধ শুরু করার পরে 2 থেকে 4 সপ্তাহ লাগে এটা একটু এফেক্ট পেতে, 6 থেকে 8 সপ্তাহ লাগে মোটামুটি রেসপন্স পাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, এবং সুস্থ হওয়ার পরে আমি আরও 6 মাস খাবো। কেন? কারণ আমি চাই না যে আমার ডিপ্রেশনটা আবার ফিরে আসুক। আমরা যদি এতটুকু কষ্ট না করি তখন কিন্তু আবার ডিপ্রেশনটা ফিরে আসে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমি আপনাদের সবার কাছ থেকে পেয়ে থাকি সেটা হলো যে এগুলো তো সব ঘুমের ওষুধ, এগুলো খেলে তো আমি সব ঘুমাবো। দেখুন, এটা ঠিক কথা নয়। এখনকার যে ওষুধগুলো আছে এগুলোকে আমরা বলি SSRI, হ্যাঁ, সিলেক্টিভ সেরোটোনিন আপটেক ইনহিবিটর, হ্যাঁ, মানে রিআপটেক ইনহিবিটর। সো এই জিনিসগুলো বেসিক্যালি কী করে, এগুলো কিন্তু স্টিমুলেটর, এগুলো আমরা ইউজুয়ালি সকালে দিই। এগুলো কিন্তু ঘুম আনে না, বরং ঘুম ভেঙে দেয়, ঘুম
মানে ঘুম চলে যাবে, এই জন্য আমরা এগুলো সকালে দিই। হ্যাঁ, একটা সময় ছিল যখন ট্রাইসাইক্লিক গ্রুপের ওষুধ দেওয়া হতো, অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইমিপ্রামিন, ক্লোমিপ্রামিন, এগুলো আগে অনেক ইউজ হতো। আমরা এখনও খুব সিভিয়ার ডিপ্রেশন, মানে হসপিটালাইজ কেসে আমরা কিছু কিছু ক্ষেত্রে ইউজ করি। কিন্তু নর্মালি যারা আপনারা 9টা-5টা অফিস করেন, সকালবেলা ঘুম থেকে উঠতে হয় বা ফজরে উঠতে হয়, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা কিন্তু সেই ওষুধগুলো দেই না যেগুলো একসময় দেওয়া হতো। সো এটা ঠিক নয় যে ডিপ্রেশনে আপনাকে এমন ওষুধ আমরা দিব যে আপনি ঘুমাবেন শুধু। হ্যাঁ, কিছু ডিপ্রেশনে ধরেন আপনার ডিপ্রেশনের একটা সিমটমই তো ইনসমনিয়া, লাইক ডিপ্রেশনের একটা সিমটমই হচ্ছে আপনি ঘুমাতে পারছেন না 1 মাস, সেক্ষেত্রেও তো আমাদের ঘুমের ওষুধ একটু দিতে হয়, অথবা আমরা এমন একটা অ্যান্টি ডিপ্রেশন দেই যেটা সাইড ইফেক্ট হয়তো ঘুম আসছে। সো আপনার একটা হচ্ছে কি মানে একটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টও কাজ করলো, ডিপ্রেশনও গেল, এবং একই সাথে কী হলো, একই সাথে আপনার ঘুমও আসলো। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করে থাকি। বা যাদের ঘুমের সমস্যা নেই বাট সিম্পলি ডিপ্রেশন আছে, বা ঘুমের সমস্যা থাকলেও হয়তো সকালে অফিসে উঠতে হয়, সেক্ষেত্রে আমাদের হাতে অনেক অপশন আছে। সো আপনি ডক্টরকে সবসময় বলবেন যে ডক্টর আমাকে আপনি ঘুমের ওষুধ দিয়েন না, বা আপনি আমাকে এমন একটা ওষুধ দেন যে ওষুধটাতে ঘুম আসবে না। অ্যান্ড ট্রাস্ট মি, সেরকম অনেক ওষুধ আমাদের আছে, যেরকম অনেক ওষুধ আমাদের আছে। সো এটা ঠিক নয় যে আমরা শুধুমাত্র ঘুমের ওষুধ দিই। এটা একসময় ছিল যখন আসলে এসএসআরআইগুলো আবিষ্কৃত হয়নি, বাট গত 30 ইয়ার্সে এটা কিন্তু একদমই ঠিক কথা নয়, রাইট? আচ্ছা, এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে অ্যান্টি ডিপ্রেশন ওষুধগুলো কিন্তু অ্যাডিকটিভ নয়। মানে ঘুমের ওষুধ যেমন অ্যাডিকটিভ হয়, যেমন আমরা নর্মালি পেস, ক্লোনাট্রিল বা রিভোট্রিল খেয়ে থাকি, এগুলো কিন্তু আপনার মানে অ্যাডিকটিভ, রাইট? বাট বাট অ্যান্টিডিপ্রেসেন্ট কিন্তু অ্যাডিকটিভ না। আপনি এরকম না যে অ্যান্টিডিপ্রেসেন্ট অনেকদিন খেলেন এবং অ্যান্টিডিপ্রেসেন্ট আপনি ছাড়তে পারবেন, আপনি ছাড়তে পারবেন। ইজ জাস্ট দ্যাট আমাদের একটু পরামর্শ নিয়ে আপনার জিনিসটা ছাড়তে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন। এখন আপনারা আমাকে এই প্রশ্নটা অনেকে করেন যে স্যার আমি তো ওষুধ খেয়েছি, আমি তো মানে কাউন্সিলিংও নিয়েছি, এখন কাউন্সিলিং আমার কাজ হচ্ছে না কেন? এখানে আমি খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি কিছু কথা আপনাদের বলবো। সেটা হলো, দেখুন, আমাদের দেশে যারা কাউন্সিলিং করেন, হ্যাঁ, তাদের অনেকের কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। অনেককে আমি চিনি যারা খুবই ভালো কাজটি করেন। সত্যি কথা হচ্ছে অনেকের কোয়ালিটি খুব ভালো নয়, ভালো নয়। কেন ভালো না, এটা আমি একটু ডিটেলস আপনাকে বলছি। আমি ডেফিনেটলি এখানে কারোর নাম নিচ্ছি না, কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না। ডেফিনেটলি আমি বলছি না যে লাইফ স্প্রিংয়ে একমাত্র ভালো কাউন্সিলিং করে, অনেক মানুষ ভালো কাউন্সিলিং করে, অনেক প্রতিষ্ঠান ভালো কাউন্সিলিং করে, কিন্তু সবাই করে না। কাউন্সিলিং ইটসেলফ একটা আর্ট, একটা হিউম্যান স্কিল, যেটা অনেক কষ্ট করে আসলে শিখতে হয়। কাউন্সিলিং যারা করেন তাদের প্রচুর কমন সেন্স থাকতে হয়। কাউন্সিলিং যারা করেন তাদের কালচার, রিলিজিয়ান, পলিটিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, এগুলোর উপর মোটামুটি একটা বেসিক ধারণা থাকা লাগে। তা না হলে কখনো একটা মানুষকে একই ফ্রেমে আসলে বাঁধা যায় না। প্রতিটা মানুষের গল্প কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, ধরুন আমরা পার্সোনালি ডিফারেন্ট টাইপ বলি, যে লাইক হিস্ট্রিয়ানিক পার্সোনালিটি, বর্ডারলাইন পার্সোনালিটি, ওসিপিডি, বাট দুইজন হিস্ট্রিয়ানিক পার্সোনালিটির মানুষও অ্যাবসোলুটলি ডিফারেন্ট, দুইজন বর্ডারলাইন পার্সোনালিটির মানুষও অ্যাবসোলুটলি ডিফারেন্ট। আবার একজন হিস্ট্রিয়ানিক পার্সোনালিটির মানুষ সে হয়তো একটা সচ্ছল ফ্যামিলির, একজন হিস্ট্রিয়ানিক পার্সোনালিটির মানুষ সে হয়তো একটা অসচ্ছল ফ্যামিলি বা মিডল ক্লাস ফ্যামিলির, সম্পূর্ণ আলাদা কেস সিনারিও। একজন হিস্ট্রিয়ানিক পার্সোনালিটির মানুষ খুব ধার্মিক, আবার একজন হিস্ট্রিয়ানিক পার্সোনালিটির মানুষ অ্যাবসোলুটলি ধার্মিক না। সম্পূর্ণ কাউন্সিলিং কিন্তু আলাদা। আবার ধরুন একজন বর্ডারলাইনের পার্সোনালিটির মানুষ শহরে বড় হয়েছেন, ইংলিশ মিডিয়ামে বড় হয়েছেন, একজন বর্ডারলাইন পার্সোনালিটির মানুষ মফস্বলে বড় হয়েছেন, কাউন্সিলিং অ্যাবসোলুটলি আলাদা। সো আমি কি বোঝাতে পারছি? অনেক সময় এই কাউন্সিলিংয়ের যাদের কাছে আপনারা যান, তারা ঠিক আপনার সাথে ওই কানেকশনটা করতে পারেন না, ওই কানেকশনটা করতে পারেন। এটা একটা বড় কারণ আমি মনে করি যে বিগত 15-20 বছর ধরে আসলে সাইকোলজি বা সাইকিয়াট্রি যারা পড়েছেন তাদের অনেকেই খুব আগ্রহ নিয়ে পড়েছেন। আমরা অনেক ভালো শিক্ষক পেয়েছি, আমরা যখন বিএসএমইউতে কাজ করেছি, ঢাকা মেডিকেলে কাজ করেছি, কিন্তু অনেকেই আসলে পড়েছেন, স্পেশালি যারা সাইকোলজিতে পড়েন ঢাকা ইউনিভার্সিটি বা ইডেন বা অন্য জায়গায়, তারা ঠিক আগ্রহ নিয়ে সাইকোলজিটা পড়েনি, তারা আগ্রহ নিয়ে সাইকোলজি সাবজেক্টটা পড়েনি। তারা এটা পড়েছে কখন, যে প্রথম দিকে সাবজেক্ট পাইনি, সো আমি কোনো রকম একটা সাবজেক্ট পাই, ঠিক আছে সাইকোলজি পড়ি, ঠিক আছে আমি সাইকোলজি পেয়েছি, কোনো রকম পড়ি। সো যে জিনিসে যে জিনিসে আপনার আগ্রহ নেই, সেই জিনিস আপনি কখনোই আসলে ওভাবে শিখতে পারবেন না।
আমরা আজকাল দেখি যে আপনার অনেক মানুষের সাইকোলজি নিয়ে শেখার জানার খুব আগ্রহ আছে, এটা কিন্তু 15-20 বছর আগে ছিল না। সো তারা যখন এখন কাজ করছেন তাদের অনেকেরই আমি বলবো যে ঠিক ওই মোটিভেশনটা নেই যেটা তাদের থাকা উচিত বা থাকার কথা। দিস ইজ ওয়াই অনেক জায়গায় গিয়ে আপনারা হয়তো কিছুটা নেগেটিভ ফিডব্যাক পান বা আপনার কাছে মনে হয় যে ঠিক কানেক্ট করতে পারছে না, আমার কথা ঠিক বুঝতেছে না, হ্যাঁ আমাকে ঠিক কানেক্ট করতে পারছে না। এটা একটা অনেক বড় প্রবলেম এবং সাইকিয়াট্রির জন্য সত্য। এখন আমি দেখেছি সাইকিয়াট্রিতে অনেক মানে গুড স্টুডেন্টস আসছে, বাট এটা কিন্তু সবসময় ছিল না, সো দিস ইজ এ ভেরি বিগ কজ। এছাড়াও যেটা হয় অনেক সময় যারা কাউন্সিলিং করেন তারা খুব বায়াসড থাকেন, বায়াসটা কীরকম, ধরুন একজন কাউন্সিলরের হয়তো নিজের লাইফে হয়তো তারা কোনো কারণে ডিপ্রেসড বা কোনো কারণে হয়তো একটা কাউন্সিলর হয়তো ডিভোর্স হয়েছে, সো সে যখন একটা কাপল ডিল করে সে হয়তো এটা চায় না, বাট সে খুব সাবকনশিয়াস মাইন্ডে তার লাইফের ঘটনাটাকে আরোপ করে ফেলে মানে তার ক্লায়েন্টের উপর, যে লাইক সে হয়তো এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, সে মনে করে কি তার ট্রমাটা বোধহয় ওই লাইফের সাথে ম্যাচ করে। এটা মানুষের বায়াসনেস থেকে হয় এবং এই বায়াসনেসের কারণে আপনাদের অনেক সময় কাউন্সিলিং আসলে কাজে লাগে না। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে অনেক জায়গায় কাউন্সিলিং বলতে শুধুমাত্র কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বোঝানো হয়। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নর্মালি বলা হয় যে অ্যাটলিস্ট 6 থেকে 12টা সেশন করা লাগে। এখন দেখুন বাংলাদেশের একটা সেটিংয়ে একজন ক্লায়েন্টের পক্ষে এটা আসলে আমরা কালচারালি অভ্যস্ত না যে আমরা 6 থেকে 12 সেশন নিব। এটা যদি আপনারা অভ্যস্ত হতে পারতেন তাহলে খুব ভালো। মেন্টাল হেলথে আমরা আসলে ওভাবে ইনভেস্ট করতেই চাই না। আমরা ধরুন একজন মেডিসিন ডক্টরের কাছে যাচ্ছি, আমরা কিন্তু হয়তো তার ভিজিট দিচ্ছি হয়তো 500 বা 1000, বাট আমরা দেখা গেছে ডক্টর টেস্টই দিচ্ছেন হয়তো 7-8 হাজার টাকার, অনেক সময় 10 হাজার টাকার, একটা সিটি স্ক্যান করতে 5 হাজার টাকা লাগে, অনেক সময় এমআরআই দিচ্ছে, এমআরআই করতে আপনার 8-9 হাজার টাকা লাগে। আমরা কিন্তু একবারও চিন্তা করি না যে আমার কতগুলো টাকা খরচ হচ্ছে, কারণ আমার মাইন্ডসেটটা কি আমি টেস্ট করব। আমার টেস্ট করতে যে আমার টাকাটা খরচ হচ্ছে আমি কখনো চিন্তা করি না যে এই টাকাটা অনেক সময় কিন্তু অপচয়, কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। বাট আমি যখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আসি সেখানে যখন আমাকে বলা হয় যে হয়তো 5টা বা 6টা সেশন লাগবে, সেটা কিন্তু আমি নিতে চাই না, তখন কিন্তু আমার ইনভেস্ট করতে কষ্ট হয়। ইটস বিকজ আমাদের মাইন্ডসেট মেন্টাল ওয়েলবিংয়ের জন্য খুব একটা প্রস্তুত না। আমরা ঠিক মানসিক সমস্যাটা না মানে সারানোর তার জরুরি কেন এই জিনিসটা আমরা ওভাবে আসলে মানে বুঝি না। এখন সিবিটিটা কোন জায়গায় ভালো চলে, ধরুন ইংল্যান্ডে, ইউকেতে, যেখানে এনএইচএস এটা প্রোভাইড করে, ধরেন সেখানে আপনার সরকারি একটা ফান্ড থেকে একটা মানে পেমেন্ট যায়, সো লাইক তারা কতটা সেশন করছে এটা কোনো ইস্যু না, হ্যাঁ, তাদের ওভাবে প্রতি সেশনে কোনো কস্ট ইনভলভ হয় না। বাট বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে কি কেউই আসলে সেশনগুলো শেষ করতে পারে না, খুবই কম, আমি একদম কেউ বলাটা ঠিক না, বাট আমরা খুবই কম পাই। হয়তো আপনার 10 জনে এরকম 1জন বা 2জন পাওয়া যায় যারা কিনা হয়তো 6 থেকে 8টা সেশন শেষ করে কোনো সাইকোলজিস্টের সাথে বসে। যারা শেষ করে তারা কিন্তু অধিকাংশই বেনিফিট পায়, সো আপনাদের এই জন্য অনেক সময় কিন্তু আসলে ডিপ্রেশনটা সারে না, রাইট। সেকেন্ড হচ্ছে গিয়ে অনেক সময় যেহেতু মোস্ট অফ দ্য সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট শুধুমাত্র কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতেই আসলে প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু সবসময় সিবিটি আসলে কাজ করে না, সিবিটি আসলে কি, যে আপনার একটা নেতিবাচক চিন্তা আছে, ওটাকে আমরা একটা হেলদি ওয়েতে মানে একটা হেলদি থিঙ্কিংকে নিয়ে যাব ধীরে ধীরে আস্তে আস্তে, যে প্রথমে আপনি আপনার নেগেটিভ অ্যাজাম্পশনগুলো ধরতে পারবেন, আইডেন্টিফাই করবেন এবং থেরাপিস্টের সাথে বসে ধীরে ধীরে আপনি সেই জিনিসটাকে আস্তে আস্তে অল্টারনেটিভ থট দেওয়ার মাধ্যমে কারেক্ট করবেন। দেখুন মানুষের অনেক প্রবলেম আসলে তার থিঙ্কিং এররের জন্য না, মানুষের অনেক প্রবলেম হচ্ছে সে জাস্ট জীবনে মানে ঝামেলা রেখে দেয়, সে জাস্ট জীবনে কনফ্লিক্ট রেখে দেয়, সে জাস্ট জীবনে একটা সলভেবল প্রবলেম সলভ করে না। ধরুন একটা ছেলে একটা মেয়ে একটা রিলেশনশিপ কনফ্লিক্টে আছে, তাদের তো সিবিটি করে কোনো লাভ নেই, তাদের রিলেশনশিপ গ্যাপটা পুরো মানে ঠিক করতে হবে, তাদের দুজনকে বুঝতে হবে, বুঝে তাদের জন্য একটা হেলদি মানে একটা সাজেশন দেওয়া লাগবে যে আমার কাছে মনে হয় আপনাদের জন্য এটা করলে ভালো হয়। আপনারা শুনবেন কিনা এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা আপনাদের রিলেশনশিপ ইমপ্রুভ করবেন কিনা এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, বাট দ্য থিং ইজ আমি অ্যাজ অ্যান এক্সপার্ট মনে করি এই জিনিসগুলো করলে বোধহয় আপনার ভালো হয়, আপু আপনার এই কটা জিনিস ঠিক করলে ভালো হয়, ভাইয়া আপনার এই কটা জিনিস ঠিক করলে ভালো হয়। দ্যাটস দ্য মেইন থিং অফ কাউন্সেলিং, যেটা আমি আপনাদের আগের দিনও বলেছিলাম যে আমাদের জীবনের সমস্যা অনেক সময় একটা সিন্দুক, একটা বাক্স ভরা একটা সিন্দুকের মতো, যে সিন্দুকটা হচ্ছে আপনার কি, যে বাক্সটা হচ্ছে একটা তালা দিয়ে আটকানো, সেই তালাটা কি, সে তালাটা ধরেন একটা এখন সেই তালাটা চাবি আপনার কাছে নেই,
সো আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসেন বা একজন সাইকোলজিস্টের কাছে যান সেই চাবিটা পাওয়ার জন্য, যে ডক্টর আমাকে একটা আমার সমস্যাটা আমাকে বলে দেন, লাইক আমার চাবিটা দেন লাইফের, আমার চাবিটা দেন, আমি চাবিটা দিয়ে যেন তালাটা খুলে আমার মানে বাক্সটা খুলে আমি আমার আবর্জনটা দূর করতে পারি। লাইক দ্যাটস হোয়াট ইউ নিড ইন আ লট অফ কাউন্সেলিংস। সবসময় কিন্তু আপনার সিবিটি 6 থেকে 12 সেশন দরকার নাই, হ্যাঁ, সবসময় একটা বুলডোজার দরকার নাই একটা সিন্ধুকের একটা তালা ভাঙার জন্য, যেটা আমরা অনেক সময় আমরা পেয়ে থাকি বা অনেক প্রফেশনাল দিয়ে থাকেন, যে হয়তো অনেক ওষুধ দিচ্ছেন অথবা হয়তো অনেক থেরাপিটিক সেশন নিচ্ছেন, বাট আলটিমেটলি মূল চাবিটাই দিচ্ছেন না, মূল প্রবলেমটাতেই ফোকাস করছেন না। হয়তো আপনি গিয়েছেন একটা প্রবলেম, একটা কনফ্লিক্ট নিয়ে, সে আপনাকে হয়তো ব্রিদিং এক্সারসাইজ করাচ্ছে, সে আপনাকে হয়তো মানে প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক শেখাচ্ছে, যে লাইক আপনি কীভাবে মানে শান্ত হবেন, কাম হবেন। এটা তো আসলে থেরাপি না। হ্যাঁ, মানে আমার লাইফে একটা কনফ্লিক্ট চলতেছে যে আমি রিলেশনশিপ রাখবো কি রাখবো না, আমি দেশে থাকবো না বিদেশে থাকবো, আমার একটা মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম যাচ্ছে, হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না কীভাবে সলভ করবো। এটা তো আসলে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস উঠানোর সময় না, এটা তো ব্রিদিং এক্সারসাইজের সময় না, এটা তো পিএমআরটি করার সময় না। উই নিড টু সলভ দ্যাট প্রবলেম। দ্যাটস দ্য থিং। দিস ইজ ওয়াই এনি সাইকোলজিস্ট or any psychiatrist, আপনারা যদি কেউ শুনে থাকেন এখানে বা হয়তো পরে শুনবেন, I'm not indicating any one of you. I'm not indicating any one of you. I'm a man who's still learning. আমি প্রতিদিন পড়াশোনা করার চেষ্টা করি। আমার এইজ মাত্র 35। আমি কোনোভাবে বলছি না যে আমি সব জানি বা পারি। আমার জানাও খুব সীমাবদ্ধ, আমার নলেজও খুব সীমাবদ্ধ, বাট অ্যাটলিস্ট আমি এটা বুঝি যে জিনিসটা পারা উচিত, এটা শেখা উচিত, তাই আমি শেখার চেষ্টা করি। সো আমি আপনাদের এই অনুরোধটাই করবো, যারা শুনছেন এখানে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা যারা কোনো ক্যাপাসিটিতে আপনার কাউন্সেলিং করছেন, গাইজ, ইউ নিড টু হ্যাভ আ very good understanding of culture, economics, politics, religion, and overall personality and human being, all those stuffs. If you don't understand these problems, trust me, you will never be able to connect with your client. It's not possible. Like আমি শুরুতে বলছিলাম, প্রত্যেকটা মানুষ আলাদা, আমরা জাস্ট প্রত্যেকে বইয়ের ছকে ফেলতে পারি না। আমরা প্রত্যেকটা মানুষকে একটা সিবিটি চার্ট দিলে এটা হয় না আসলে। হ্যাঁ, অনেকে সিবিটি থট আইডেন্টিফাই করতেই পারে না, এটা একটা কঠিন জিনিস। আপনি কখনো কি চেষ্টা করেছেন? আমি চেষ্টা করেছি, আমার কিন্তু কষ্ট হয়। লাইক কখন আমার মন খারাপ, সেই সময় আমার থটটা কি আসতেছে, এটা কিন্তু এত সহজ না সবার জন্য। হ্যাঁ, আমি পারি এখন, কারণ এটা করতে করতে এসে যায়, বাট দ্য থিংস, এটা সবার জন্য সহজ নয়। আপনি একটা মফস্বলের মানুষকে আপনি কখনো সিবিটি করতে পারবে না, সে ইউজুয়ালি এটা নিতে পারবে না, কারণ সে থট আইডেন্টিফাই এই জিনিসটা করতে পারে না। হ্যাঁ, এটা হয়তো একটু অ্যাডভান্স লেভেলের ইন্টেলেকচুয়াল মানুষ পারতে পারে। আমি কি বুঝাতে পেরেছি? সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা সবসময় যাদেরকে আপনারা যারা এখানে প্রফেশনাল, তাদের আমি বলছি যে আপনারা এই জিনিসগুলোর সম্বন্ধে জানার চেষ্টা করবেন। আপনারা প্লিজ মানুষকে মানে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স মানুষের উপর চাপাবেন না। এই জন্য আমাকে সবসময় যখন কেউ বলেন যে ডক্টর আমার অনেক ডিপ্রেশন আছে, বাট আমি একসময় সাইকোলজিস্ট হতে চাই, আমি সবসময় যেটা বলি, তুমি অবশ্যই হতে পারবে, বাট তোমার ডিপ্রেশনটা আগে ঠিক করে নাও। কারণ তুমি যদি তোমার ডিপ্রেশন ঠিক না করো, ডিপ্রেশনে কী হয় আমরা সেকেন্ড ক্লাসে পড়েছি না, যে নেগেটিভ থিঙ্কিং হয়, নিজেকে নেগেটিভ লাগে, আশেপাশে সব কিছু নেগেটিভ লাগে, ফিউচারকে নেগেটিভ লাগে। সো আপনার কাছে যখন আপনার পেশেন্ট আসবে, আপনার তাকেও নেগেটিভ লাগবে। আপনার কাছে মনে হয় দূর, আমার পেশেন্ট তো কিছুই যা বলে কিছুই শুনে না, ওকে দিয়ে কিছু হবে না, বিকজ ইউর ডিপ্রেসড ইউরসেলফ। And if you're depressed yourself, you cannot see the positive things from your patient. You cannot see it. So that's a huge problem. এবং এটা আমাদের এই জন্য ঠিক করা উচিত, আমাদের প্রফেশনালদের। আর আপনারা শুনছেন, আপনারা ক্লায়েন্ট বা আপনারা ফ্যামিলি মেম্বার্স আছেন, তারা সবসময় এমন ডক্টর বা প্রফেশনাল বেছে নেবেন যে আপনাকে ক্ল্যারিফাই করে, যে আপনাকে 2-3 ঘন্টা সময় দিচ্ছে, সেটা সবসময় জরুরি না, বাট যে আপনাকে 15 মিনিট 10 মিনিট সময় অ্যাটলিস্ট বুঝিয়ে বা আপনার কোয়েশ্চেনগুলোর আনসার দেয়, এবং আপনার সবসময় একটু ধৈর্য ধরবেন। মানসিক রোগ সারাতে অ্যাটলিস্ট আপনার 1.5-2 মাস সময় লাগে। এটা কখনো কুইক ফিক্স আশা করবেন না। ডক্টর, আমি আপনার কাছে এসেছি, আপনি জাস্ট একটা করে দেন, একটা ওষুধ দেন, আমার এটা চলে যাবে, এটা হয় না মানসিক রোগের ক্ষেত্রে। এরকম কোনো জাদু নেই, এরকম কোনো অ্যান্টিবায়োটিক নেই, এরকম কোনো অ্যান্টিহিস্টামিন নেই, আমি দিলাম আমার অ্যালার্জি থেমে যাবে। এটা মেন্টাল হেলথ থেকে তো হয় না। একটা মানুষের ব্যক্তিত্ব, একটা মানুষের চিন্তার ধরন আমরা একদিনে আসলে পাল্টায় ফেলতে পারি না। এটা যারা এক্সপেক্ট করে তারা সুস্থ হয় না, সো আমি হয়তো আপনাদের বুঝাতে পারছি যে আমি কি বলছি। আমি আবারও বলছি, যদি বুঝতে না পারেন আপনারা আবার একটু দেখবেন, এবং আমি 3rd বারের মতো রিকোয়েস্ট করছি, যদি আপনাদের সম্ভব হয় আপনারা আপনাদের টাইম লাইনে জিনিসটা শেয়ার করবেন, যাতে করে জিনিসটা মানুষ দেখে এবং বুঝতে পারে। কারণ আমার কাছে মনে হয় জিনিসটা অসম্ভব জরুরি। এই মিসকনসেপশনগুলোর কারণে অনেক মানুষ আমাদের কাছে আসে না, অনেক মানুষ অনেক বাজে কথা বলে। এবং এখানে যারা ডক্টরস আছেন, আমি তাদেরকে পার্টিকুলারলি বলছি, আপনারা
প্লিজ আপনাদের পেশেন্টদেরকে নেগেটিভ ইনফরমেশন দিবেন না মেন্টাল হেলথের বিষয়ে। বাংলাদেশে সবচেয়ে বেশি নেগেটিভ ইনফরমেশন অ্যাবাউট মেন্টাল হেলথ দেখা হচ্ছে ডাক্তাররা, সবচেয়ে বেশি। তারা তাদের রোগ মানে তাদের পেশেন্টদেরকে তারা নিজেরা বলে আপনি কেন একটা পাগলের ডাক্তারের কাছে গেছেন, আপনি কেন একটা সাইকিয়াট্রিস্টের ডাক্তারের কাছে গেছেন। তারা অনেক সময় এমন অ্যান্টিডিপ্রেসেন্ট নিজেরাই লিখছে, বাট সেটা আরেকজনকে রেফার করছে না, তারা লিখছে ভুল ডোজে। সকালের ওষুধ রাতে লিখে রাখে, রিভোর্টিল 3 মাস রেখে রাখে, যেখানে কখনো 1 মাসের বেশি খাওয়া উচিত নয়। এবং এই পেশেন্টের অবস্থা খুব খারাপ করে, যখন একদম চূড়ান্ত খারাপ তখন হয়তো আমাদের কাছে আসতেছে। তখন আমাদের জন্য কাজ করাটা খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। ধরুন আপনি একটা ডায়াবেটিসের পেশেন্ট যদি 20 বছর ইনসুলিন না নেয় এবং সেই পেশেন্টটাকে যদি আপনি পান, আপনি কী করবেন সেই ভদ্রলোককে নিয়ে? তার তো মানে হার্ট ড্যামেজ, কিডনি ড্যামেজ, সব শেষ। 20 বছর সে চিকিৎসা ভুল পেয়েছে। সো আমরা এরকম অনেক ডিপ্রেশনের পেশেন্ট পাই যারা 20 বছর ট্রিটমেন্ট নেয় না বা ভুল ট্রিটমেন্ট নিচ্ছে, অ্যান্ড দেন আমাদের কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়। সো আমরা আশা করি আপনারা এই জিনিসগুলো সবাই কম্প্রিহেন্সিভলি বুঝবেন। আমার ভিডিওটা দরকার হলে বারবার দেখবেন, প্রয়োজনে আমাকে আরও প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বলবো যে তারপরেও কিছু প্রশ্ন আসে যে ডক্টর হ্যাঁ আমি ওষুধও খেয়েছি, আমি কাউন্সিলিংও নিচ্ছি, বাট দ্য থিং ইজ আমার কেন কাজ করছে না। এখানে আমি 2টা পার্সপেক্টিভ বলবো আপনাদের, 2টা পার্সপেক্টিভ। আমি এটা রেগুলারে যেটা দেখি, সরি আমি প্রায় 3টা থেকে 1 নাগাড়ে কথা বলছি, তো আমি খুবই আসলে মানে টায়ার্ড না আলহামদুলিল্লাহ, বাট মানে কথা বলতে বলতে একটা ফ্যাটিক চলে এসেছে। একদম 3টা থেকে আমি ট্রেনিং পেশেন্ট দেখছি, জাস্ট 9টায় শেষ হলো, অ্যান্ড দেন আমি আবার এখন আসছি, একটু কষ্ট হচ্ছে, বাট ইটস ওকে, আলহামদুলিল্লাহ ফাইন। সো যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি মানে অনেক সময় যারা আপনারা ডিপ্রেশনে ভুগছেন তারা সারা জীবন ওষুধ খেয়ে যান এই জন্য যে আপনার সাইকিয়াট্রিস্ট বা আপনার কাউন্সিলর বা আপনার সাইকোলজিস্ট আপনার ব্যক্তিত্ব নিয়ে কাজ করে না, আপনার পার্সোনালিটি নিয়ে কাজ করে না। আমাদের পার্সোনালিটি দেখুন, আমাদের অনেক স্ট্রেংথ ফ্যাক্টর আছে, আমাদের অনেক উইক ফ্যাক্টর আছে। মন্দ ভালো নয় কিন্তু, ইটস জাস্ট স্ট্রং অ্যান্ড উইক ফ্যাক্টার্স, স্ট্রং অ্যান্ড উইক ফ্যাক্টার্স। সো লাইক উইক ফ্যাক্টর কী থাকতে পারে? লাইক আপনার মধ্যে হয়তো খুব ডিপ সিটেড নিড ফর অ্যাপ্রুভাল আছে, সোশিওট্রপি বলি। লাইক আপনি সবসময় মানুষের কাছে ভালো হতে চান, আপনি সব জায়গায় গেলে সেন্টার অফ অ্যাটেনশন থাকতে চান, এবং আপনাকে যদি কেউ ওই গুরুত্বটা না দেয় আপনি ভেঙে পড়েন। আপনি হয়তো জানেনও না যে জিনিসটা আপনার মাঝে আছে, আপনি জানেন না, আপনাকে হয়তো কাউন্সিলরও কখনো বলেনি, সাইকোলজিস্ট বলেনি, আপনার সাথে তিনি খালি সিবিটি করছেন আর সাইকিয়াট্রিস্ট খালি ওষুধ দিচ্ছেন, বাট সে আপনাকে বলতেছে না যে বাবা তোমার প্রবলেমটা হচ্ছে তুমি সবার কাছে ভালো থাকতে চাও, এবং সবার কাছে পৃথিবীতে ভালো থাকা যায় না। So this is your therapy, this is the চাবি, যেটা আমি কথা বলছিলাম, this is the চাবি of your life, the key of your life, যে বাবা তুমি সবার কাছে ভালো থাকতে চেও না, এটা তোমার একটা ধাঁচ যেটা উইক অ্যান্ড ইউ নিড টু কারেক্ট ইট। দ্যাটস ইউর থেরাপি, দ্যাটস ইউর থেরাপি, দ্যাটস দ্য সলিউশন অফ ইউর প্রবলেমস ইন লাইফ। যে তুমি সবার কাছে ভালো থাকতে যেও না, এটা হচ্ছে নিড ফর অ্যাপ্রুভাল, এটাকে বলে সোশিওট্রপি। অসংখ্য মানুষের এটা আছে, রাইট? আপনার হয়তো প্রবলেমটা কি? আপনার হয়তো প্রবলেম হচ্ছে জাস্ট আপনার ডিপ সিটেড, আপনি হয়তো জাস্ট মানুষকে ক্ষমা করতে পারেন না। লাইক আপনার কিছু একটা ইস্যু হয়েছে, হয়তো 2-একটা নেগেটিভ ইভেন্ট হয়েছে, হয়তো আপনার একটা বয়ফ্রেন্ড আপনাকে চিট করছে, ইটস জাস্ট দ্যাট জিনিসটা ভুলতে পারছেন। আপনি হয়তো লাইফে আরও অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু পজিটিভ যাচ্ছে, ক্যারিয়ার ভালো, পড়াশোনায় ভালো, বাবা মা ভালো, ভাই বোন ভালো, বাট ইটস জাস্ট দ্যাট একটা ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে বা একটা মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, এই জিনিসটা আপনি জাস্ট ছাড়তে পারতেছেন না। লাইক আপনার ব্যক্তিত্বের মানে উইকনেসটা কি আপনি ছাড়তে পারেন। আমি একদম লেমেন টার্মসে বলছি যে ডেফিনেটলি এরকম কোনো ব্যক্তিত্ব নাই যে ছাড়তে পারেন না, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। লাইক আপনি জাস্ট ছাড়তে পারেন না। হ্যাঁ, এই ছাড়াটা শিখতে হবে। সবচেয়ে বড় কথা কি, ছাড়াটা শেখার আগে আমাকে বুঝতে হবে যে আমার প্রবলেমটা হচ্ছে আমি ছাড়তে পারি না। দ্যাটস ইউর প্রবলেম, দ্যাটস দ্য কি অফ ইউর লাইফ অর দ্য কি অফ ইউর প্রবলেম। এই চাবিটা পেলে আপনি ঠিক হবে। আপনার হয়তো প্রবলেমটা শুধু ডিপ্রেশন, আপনার কাউন্সিলর বা সাইকোলজিস্ট কখন হয়তো আপনাকে বলবেই না যে আপনার মধ্যে আপনার প্রবলেমটা হচ্ছে অ্যারোগেন্স, আপনার প্রবলেমটা হচ্ছে অ্যারোগেন্স। হ্যাঁ, অ্যারোগেন্সটা হচ্ছে কি, যে লাইক আপনি নিজেকে অনেক বড় ভাবেন এবং অন্যদের ছোট করে দেখেন, আপনি কোনো ক্রিটিসিজম নিতে পারেন না, আপনি সবাইকে খুব ছোট করে দেখেন। সো দ্যাটস ইউর প্রবলেম, এই জিনিসটা আপনি কোনোদিন সাইকোলজিস্ট বলেন, আপনাকে জাস্ট সাইকিয়াট্রিস্ট ওষুধ দিচ্ছে, আপনাকে সাইকোলজিস্ট সিবিটি করছে এবং আপনার মন মতো খালি কথা বলে গেছে, আপনাকে জাস্ট প্রেজ করে গেছে, ভেন্টিলেশন করে গেছে, ব্রিদিং এক্সারসাইজ দিচ্ছে, পিএমআরটি করছে, উইচ ইজ গুড, সামটাইমস এটা কাজে লাগে প্যানিকে, বাট আপনি তো বুঝতে পারতেছেন একটা অ্যারোগেন্ট মানুষকে তো আপনাকে ওই জায়গায় আসতে হবে, ওই জায়গায় তাকে পোলাইটলি ভদ্রভাবে র্যাপো করে বলতে হবে যে বাবা তুমি যে সবাইকে ছোট করে দেখো, এটা ইটসেলফ তোমার ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্য দেখো,
কারণ মানুষ কখন অ্যারোগেন্ট হয়, যখন তার ভিতরের সেলফ এস্টিম খুব পুয়ার থাকে। হ্যাঁ, যারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে তারাই মানুষকে ছোট করে, তারাই মানুষকে কষ্ট দেয়। তাকে এটা তো অ্যাড্রেস করতে হবে, সুন্দর করে বলতে হবে, জাজ করে বলবো না, বাট ইট নিডস টু কাম ইনটু দ্য থেরাপি, যেটা অনেকে করে না। এবং এই জন্য আমার সাথে যদি ধরুন 100 জন ক্লায়েন্ট বসে, আমার সবসময় 2-1টা সেশনে র্যাপো হয় না। র্যাপো হয় না মানে তারা হয়তো আমার উপর ঠিক বিরক্ত হয় না, বাট তারা আমার সাথে ঠিক কন্টিনিউ করে না। তারা আমাকে বলে যে না ডাক্তার, আপনি আসলে ভালো ডাক্তার না। কেন ভালো ডাক্তার না আপনি? কারণ আপনি আমার ভুল নিয়ে কথা বলছেন। যে দেখুন, আমি এই ধরনের ক্ষেত্রে আমি খুব মাইন্ড করি না। আমি কখনো মাইন্ড করি না যে একজন মানুষ আমাকে বলতেছে যে লাইক আমি তাকে তার ভুলটা ধরাই দিয়েছি। কারণ আমি আসলে কখনোই, যেহেতু আমি কখনো স্ক্রিনিং করি না কে আমার কাছে আসছে বা যাচ্ছে। লাইক কিছু মানুষের সাথে আমার র্যাপো হবে না, এটা আমি সবসময় ধরে নিই। সবাই আমাকে ভালোবাসবেন আমি জানি, সবাই আমাকে পছন্দ করবেন এটা আমি জানি। আমাকে অনেকেই মনে করে আমি ভালো সাইকিয়াট্রিস্ট, কিছু মানুষ হয়তো মনে করে যে আমি হয়তো ভালো সাইকিয়াট্রিস্ট না। দিস ইজ অলসো পারফেক্টলি নর্মাল। বাট আমার ফিলসফি খুব সিম্পল, যে আমি আপনাকে সম্পূর্ণ শ্রদ্ধা করব, সম্পূর্ণ রেসপেক্ট করব অ্যাজ এ হিউম্যান বিং। বাট দ্য থিং ইজ, আমি আপনার ভালোটাও যেমন বলবো, আমি আপনার উইকনেসটাও বলবো। এটা আমার থেরাপির স্টাইল, রাইট? এটা আমার কাজ করার স্টাইল। এবং এটা কেন বলবো? কারণ আমি মনে করি যে একটা 19 বছরের মেয়ে বা একটা 22 বছরের ছেলে আমার কাছে এসেছে, তাকে এটা আমার বলার দায়িত্ব যে কি জিনিস চেঞ্জ করলে সে লাইফে আরও অসম হতে পারে, কি আরও লাইফে আরও অ্যামেজিং হতে পারে, এটা আমার বলতে হবে। হ্যাঁ, আমি পোলাইটলি বলবো, আমি রাগ করবো না, আমি ভদ্র করে বলবো, সেটা আমি সবসময় চেষ্টা করি। বাট ভদ্র করে বলার পরও অনেক মানুষ এটা নিতে চায় না। কেন জানেন? কারণ অনেক মানুষ নিজেকে চেঞ্জ করতে চায় না। অনেক মানুষ জাস্ট সারা জীবন অ্যারোগেন্ট থাকতে চায়। অনেক মানুষ জাস্ট সারা জীবন মানুষকে ছোট করতে চায়। অনেক মানুষ জাস্ট নিজের হিংসা, লোভ, হ্যাঁ, এই জিনিসগুলোকে জাস্টিফাই করতে চায়। তারা মনে করে এটা ঠিক আছে। অনেক মানুষ আছে যারা জাস্ট এক্সট্রামেটাল অ্যাফেয়ার করছে এবং এটাতে কোনো ভুল দেখে না। যেটা আমার বাসায় একটা ওয়াইফ আছে এবং আমি এক্সট্রামেটাল অ্যাফেয়ার করতেছি, এটা তো ঠিক আছে, অনেকে করতেছে, আমার সমস্যাটা কি? আমার ফিলোসফি খুব সিম্পল অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট। আমি সবসময় মনে করি যে সব কিছু মানসিক রোগ না, সব কিছু মানসিক রোগ না। দেখুন, একটা ব্যাপার হচ্ছে মানসিক রোগ, আরেকটা হচ্ছে গিয়ে ভালো মন্দ। লাইক আমরা লাইফে চুজ করতে পারি, আমাদের ফ্রি উইল আছে যে আমি যদি চাই আমি ভালো কাজ করতে পারি। হ্যাঁ, আমার হয়তো বাবা নাই, মা নাই, অনেক কিছু, বাট আমি তারপরও ভালো কাজ করতে পারি। নেলসন ম্যান্ডেলা করে নাই? বারাক ওবামার প্রথম 4 বছরে তার বাবা মা ছিল না, সে অন্য একটা ফ্যামিলিতে বড় হয়েছে, সে কি আমেরিকার প্রেসিডেন্ট হয় নাই? মাদার তেরেসার জীবনী আপনারা পড়েন নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা পড়েন নাই? বেচারার তো বাপ মাই ছিল না। হ্যাঁ, তার 6 বাচ্চার 5 বাচ্চা মারা গেছে। সে তো কখনো ভিকটিম রোল প্লে করে না। সে তো কখনো বলে নাই যে লাইক কি হইতেছে এইগুলা, হ্যাঁ, হোয়াটস দ্য শিট গোয়িং অন। কখনো তারা এই কথাগুলো বলে নাই। হ্যাঁ, দে নিউ যে এই পৃথিবীর ব্যাপারটা কি, অ্যান্ড দে কেপ্ট দেমসেলফ হাম্বল, এবং তারা সবসময় তাদের কাজটা করে গিয়েছে। বাট কিছু মানুষ এটা করে না, কিছু মানুষ করতে চায় না। কিছু মানুষের কথা হচ্ছে কি, আমি ভিকটিম রোল প্লে করব, আমি আমার সকল অন্যায় কাজকে জাস্টিফাই করব, এবং সব কিছুকে আমরা মানসিক রোগে নিয়ে যাব। সব কিছু মানসিক রোগ না, প্লিজ এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনি অ্যারোগেন্ট, ইটস নট আ মানসিক রোগ। আপনি হিংসা করেন, ইটস নট আ মানসিক রোগ। আপনি হচ্ছে গিয়ে ধরেন একটা ভুল পথে চলে গেছেন, এটা মানসিক রোগ না। হ্যাঁ, আপনি রেগুলার পর্নোগ্রাফি দেখেন, এটা কোনো মানসিক রোগ না। ইটস জাস্ট এ থিং দ্যাট ইউ হ্যাভ ডিসাইডেড টু ডু অ্যান্ড ইউ নিড টু লিভ ইট। Because if you are not living it, you have to bear the consequences. লাইক আমি যদি ভালো কাজ করি, আমার মনটাও ভালো থাকবে। আর আমি যদি প্রতিদিন চুরি করে, ডাকাতি করে বাসায় ফিরি, আমার কখনো ভালো ঘুম হবে না। পৃথিবীর কোনো চোর, পৃথিবীর কোনো ডাকাত আরাম করে মজা করে ঘুমায় না। তার মনে একটা কষ্ট থাকে, সে চায় চুরি ছাড়তে, সে চায় ডাকাতি ছাড়তে। হ্যাঁ, আমি আপনাকে বুঝাতে পারতেছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অনেক মানসিক রোগী যারা আপনাদের চেম্বারে আসেন, আমাকে আমাকে না, এটা সবার ক্ষেত্রে সত্যি, যে লাইক তারা কাউন্সিলিংটা ঠিক এনজয় করেন না, কারণ তারা চায় যে ডক্টর তার সব কিছুকে জাস্টিফাই করুক। হ্যাঁ, ডক্টর কী করুক? ডক্টর, আমি একটা এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার করি, লাইক আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি করেন, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, আপনার তো আসলে একটা রিলেশনশিপ গ্যাপ যাচ্ছে, এটা তো হইতেই পারে, এটা তো এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার এখন সবাই করতেছে, আপনিও প্লিজ করেন। আমি তো বুঝতেছি আপনি তো ট্রমার কারণে করতেছেন। তাই আই নেভার সাজেস্ট থিংস লাইক দিস, আই নেভার ডু দিস, অ্যান্ড দিস ইজ ওয়াই সামটাইমস কারোর সাথে হয়তো আপনাদের খুব অল্প, আমি ম্যাক্সিমাম মানুষই যারা আমার কাছে আসেন তারা এই জিনিসটা বুঝতে পারে, বাট 2-1 জন, 100 জনে 2-1 জন, তাদের সাথে আমার র্যাপো হয় না। অ্যান্ড আই ভেরি পোলাইটলি
আমি তাদেরকে বলি যে ঠিক আছে আমরা তাহলে সেশনটা কন্টিনিউ না করি। অ্যান্ড ইনফ্যাক্ট সবসময় এরকম হলে আমি তাদের সেশন ফিটা ফিরিয়ে দিই। আমি 2019 সালে আমার স্ট্যাটিস্টিক্স আছে, আমি 8 জনকে আমার সেশন ফি ফেরত দিয়েছি। আমি আমার ফুল টাইম দিয়েছি, কিন্তু আমি সেশন ফি ফিরিয়ে দিয়েছি, কারণ তারা সেশন শেষে বলেছে যে না ডক্টর আমার আপনার সেশন ফি আমার এটা ভালো লাগেনি। এবং প্রত্যেক ক্ষেত্রে প্রবলেমটা আমি দেখেছি আমার ছিল না, প্রবলেমটা ছিল আমার ক্লায়েন্টের। বাট আমি তাকে কোনো দোষ দিই নাই। হ্যাঁ, আমি তাকে কখনো দোষ দিই না, কারণ সে আমার কাছে রেসপেক্টেড। আমি তার ফুল সেশন ফি আমি ফিরিয়ে দিয়েছি, যদি আমার অনেকগুলো সময় নষ্ট হয়েছে। কারণ কি, সবসময় একই জিনিস, যে তারা ভিকটিম রোল প্লে করতে চায়, তারা তাদের কোনো কিছু ঠিক করতে চায় না, তারা তাদের খারাপ কাজ, ভুল কাজকে জাস্টিফাই করতে চায়, এবং তারা এটাকে একটা ডিপ্রেশন বলে তারা হচ্ছে গিয়ে একটা কি বলবো, নিজেকে একটা অসুস্থ জিনিস মনে করে তারা জিনিসটাকে জাস্টিফাই করতে। আমি ডিপ্রেস, তাই আমি আসলে খারাপ কাজ করতেছি, আমি ডিপ্রেস তাই আসলে এরকম করতেছি, আমি ছোটবেলায় আমার একটা ব্রেকআপ হয়েছে তাই আমি এখন এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার করছি, উইচ ইজ অ্যাবসলিউটলি বুলশিট। পৃথিবীতে আপনি একটু ঘুরে দেখেন না, কত মানুষ আছে, কত কষ্টে মানুষ থাকে, কত মানুষের বাপ মা থাকে না, সবাই খারাপ পথে যাচ্ছে, সবাই কি আপনার মদ গাঁজা খাচ্ছে? কখনোই না। মানুষের পক্ষে সম্ভব না, এমন কিছু করা সম্ভব না। বাট দ্য থিং ইজ, অনেক মানুষ আমরা চেষ্টা করি না, অনেক মানুষ আমরা চেষ্টা করার ইচ্ছেটাও রাখে না। আমরা জাস্ট চাই এমন একজন সাইকিয়াট্রিস্ট যে আমার সকল ভুল কাজকে জাস্টিফাই করবে। একজন সাইকিয়াট্রিস্টের কাজ অবশ্যই আপনাকে জাজ করা না, অবশ্যই না। বাট একজন সাইকিয়াট্রিস্ট অবশ্যই আপনাকে সাজেশন দিতে পারে, এবং সাজেশনের জাজমেন্টকে আপনারা কিন্তু এক করে দেখবেন না কখনো। সাজেশন ইজ নট এ জাজমেন্ট। সাজেশন জিনিসটা কি, ধরুন একটা ছেলে একটা মেয়েকে পিটাচ্ছে, একটা জামাই একটা বউকে পিটাচ্ছে। এখন আমি যদি এই জামাইটাকে খুব পোলাইটলি ভদ্র করে র্যাপো হওয়ার পর 3 দিন থার্ড সেশনে গিয়ে বলি যে ভাইয়া আপনি প্লিজ আপনার ওয়াইফকে এভাবে মেরেন না, এভাবে যদি মারেন আপনার ওয়াইফটার তো কষ্ট হয়, হ্যাঁ এটা তো একটা আনইথিক্যাল কাজ, আপনার তো এটা করা উচিত না। তখন তিনি যদি আমাকে বলেন, ওয়াই আর ইউ জাজিং মি মিস্টার সাইকিয়াট্রিস্ট, ওয়াই আর ইউ জাজিং মি, হু আর ইউ টু সে যে বউ পিটানো খারাপ, ক্যান ইউ কানেক্ট উইথ মি? হ্যাঁ, যে আমরা তো প্রত্যেকটা কাজ এরকম বলতে পারি যে হু আর ইউ টু সে যে এটা খারাপ ওটা খারাপ, হু আর ইউ টু সে যে মনে করেন চুরি করা খারাপ, হু আর ইউ টু সে যে পর্নোগ্রাফি দেখা খারাপ, হু আর ইউ টু সে যে এক্সট্রামেটাল অ্যাফেয়ার করা খারাপ। আমি বুঝছি যে আমার এটা করতে ইচ্ছা করে, আমি এটা করছি, হু আর ইউ টু সে এভরিথিং এ তো কোয়েশ্চেন করা যায়। দিস ইজ দ্য হিপোক্রেসি, and I really want all of you guys to listen to this very carefully. আপনারা যদি আপনাদের এই ইন্টারনাল ইন্ট্রোস্পেকশনটা খুব অনেস্টলি না করেন, এই ইন্টারনাল হিপোক্রেসিটা বজায় রাখেন, আমি কাউকে পার্সোনালি চিনি না, কাউকে পার্সোনালি বলছি না, বাট আই এম বিং ভেরি অনেস্ট উইথ ইউ, যে এটা যদি আপনার থাকে, আপনার ডিপ্রেশন জীবনও যাবে না, জীবনে কোনোদিন যাবে না। হ্যাঁ, আপনি যে হয়তো মনে করেন ওই যে মুড সুইংগুলো হইতেই থাকবে, আপনার যে 2 মাস 3 মাস ভালো লাগবে, আপনি একটু গান শুনলে ভালো লাগবে, আপনার একটু ঘুরতে গেলে ভালো লাগবে, বাট তারপর দেখবেন যে সব কিছু আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, because you see you haven't corrected yourself, you haven't you don't even have the guts to correct yourself. ওই সাহসটাও আপনার নেই, এবং এটা থাকাটা উচিত ছিল আপনার, because human beings can do amazing things with the help of others. আপনি হয়তো নিজে পারছেন না, আমরা তো আছি আপনার জন্য, বাট ইউ সি আমরা জাস্ট চাই যে জিনিসটা আপনি বুঝেন, সবসময় আমাদের হাতে জিনিসটা থাকে না। আমরা ওষুধ দিলে আপনি একদম চাঙ্গা হয়ে যাবেন, ইটস নট ট্রু। আমরা ধরেন কাউন্সেলিং করলে আপনি একদম চাঙ্গা হয়ে যাবেন, এটা সবসময় হয় না। উই অলসো নিড ইউর সাপোর্ট টু হিল ইউর সেলফ, অ্যান্ড দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের অনেকের ডিপ্রেশন ভালো হয় না। ট্রাস্ট মি, আপনাদের সবার ডিপ্রেশন কিন্তু ভালো হয়ে যাওয়া উচিত ছিল, এবং ডিপ্রেশন অ্যাবসলিউটলি ভালো হয়ে যায় বা যেতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনার ডিপ্রেশন এই জন্য আসলে ভালো হয় না, রাইট? সো এটা আমি বলছি, এবং লাস্টে আমি জাস্ট একটা কথা দিয়ে জিনিসটা শেষ করবো। আমি এখন বেশ কিছু প্রশ্ন নিব। সেটা হলো যে আপনারা সবসময় যে মেন্টাল ওয়েলবিংকে একটা গাড়ি এবং একটা রাস্তার সাথে তুলনা করবেন, এটার আগে আমি আবারও একটু বলে নিতে চাই, আপনাদের প্লিজ একটু আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন, কারণ আমি মনে করি আজকে টপিকটা জরুরি, অনেক মানুষ হয়তো এটা থেকে বেনিফিটেড হবে। আপনারা প্লিজ একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে একটু শেয়ার করবেন, স্পেশালি টাইম লাইনে শেয়ার করার চেষ্টা করবেন। যে আমাদের জীবনের সমস্যাটা হচ্ছে একটা গাড়ি এবং রাস্তার মতো, যে একটা গাড়ি তার যদি সমস্ত যন্ত্রাংশ ঠিক থাকে, তার তেল গ্যাস ঠিক থাকে, চাকা ঠিক থাকে, সে কিন্তু একটা এলোমেলো রাস্তায় চলতে পারবে, সেটা বাম্পি রাস্তায় চলতে পারবে। রাস্তাটা হচ্ছে আমাদের জীবনের ঝুট ঝামেলা। আমাদের জীবনে কারো রাস্তায় কিন্তু মসৃণ নয়, রাস্তায় স্পিড ব্রেকার আছে, রাস্তায় ময়লা আছে, রাস্তায় ডাস্টবিন আছে, রাস্তায় উঁচু নিচু গর্ত আছে। আমরা সকল রাস্তায় সব কিছু ঠিক করতে পারবো না।
রাস্তার কিছু গর্ত ছোট, কিছু গর্ত অনেক বড়। ছোট গর্তগুলো হয়তো আমরা ফিল আপ করতে পারবো প্রবলেম সলভিং কাউন্সিলিংয়ের মাধ্যমে, সিবিটির মাধ্যমে, বাট বড় গর্তগুলো পূরণ হয় না। বড় গর্ত কি, আপনার মা মারা গেছে, আমরা অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আপনার মাকে ফেরত আনতে পারবো না। আপনার একটা বাচ্চা অটিজমে ভুগছে, আমরা আপনার বাচ্চার অটিজম খুব একটা কারেক্ট করতে পারবো না, হয়তো কিছুটা ইম্প্রুভমেন্ট করা সম্ভব হবে। এরকম অনেক কিছু লাইফে একজন সাইকিয়াট্রিস্ট ঠিক করতে পারে না। সাইকিয়াট্রিস্ট কোন কাজটা পারে, সেটা হলো আপনার গাড়িটা ঠিক করতে। গাড়িটা কি, গাড়িটা হচ্ছে আপনি, আপনার পার্সোনালিটি, আপনার মানসিক রোগ, আপনার ব্যক্তিত্ব, হাউ ইউ সি থিংস, ইউর অ্যাটিটিউড, ইউর মোরালিটি, ইউর ইথিক্স অ্যান্ড লাইক ইউর হোলিস্টিক সেলফ। লাইক আপনার চাকাটা হয়তো মনে করেন হাওয়া না, আমি হাওয়া ভরে দিতে পারি। আপনার চাকাটা, আপনার টায়ার পাংচার, আমি টায়ার পাংচার করে দিতে পারি। আপনার চাকাটা আমি চাকাটা চেঞ্জ করতে পারি। আপনার গ্যাস নাই, আমি গ্যাস ভরে দিতে পারি। আপনার মেশিনে পানি নাই, আমি পানি দিতে পারি। আপনার মনে করেন চাকাটা ঠিক আমি ঠিক করতে পারি। বাট ইউ সি, আমি আপনার লাইফের সমস্ত রাস্তা সব কিছু ঠিক করতে পারবো না। হ্যাঁ, যেটা আমি ঠিক করার সেটা ঠিক করতে পারবো, বাট যদি আমি আপনার গাড়িটা ঠিক করে দিই, হ্যাঁ, যদি আমরা আমাদের ঠিক করি, তখন আমাদের রাস্তাটা যতই বাম্পি হোক রাস্তাটা চলে। আর যখন আমাদের গাড়িটা দুর্বল মানে কি, আমার মানসিক রোগ আছে, আমি ঠিক হচ্ছি না, আমার মধ্যে পার্সোনালিটি ইস্যুস আছে, আমি অ্যারোগেন্ট, আমি হিংসা করি, আমি সবার কাছে ভালোবাসা চাই, সেন্টার অফ অ্যাটেনশন থাকতে চাই, দ্যাটস এ প্রবলেম, রাইট? সো আমার গাড়িটা ঠিক নাই, এবং আমি আমার রাস্তায় চলতে চাচ্ছি, তখন আসলে রাস্তায় চলা যায় না। রাস্তা তখন যতই মসৃণ হোক, আমার গাড়ি যেহেতু ঠিক নাই, গাড়ি চলবে না, গাড়ি একটু পরপর থেমে যাবে, গাড়ি একটু পরপর খুব কী বলবো, প্রবলেম করবে। সো দিস ইজ হোয়াট আই সে অলওয়েজ, যে লাইক দেখুন, আপনার জীবনে সব কিছু ঠিক করা দরকার নাই, বাট আপনি আপনার গাড়িটা ঠিক করেন। আপনার গাড়িটা আপনার কন্ট্রোলে আছে, আপনার জিনিসটা আপনার কন্ট্রোলে আছে। আপনার গাড়িটা ঠিক করলে আপনি লাইফে চলতে পারবেন, শিওরলি চলতে পারবেন। সো দিস ইজ ওয়ার the role of a psychiatrist really comes in, and the role of a psychologist also comes in, and a psychiatrist and a psychologist should really work together. আমি আবারও বলছি যে বাংলাদেশে অনেক সাইকিয়াট্রিস্ট সাইকোলজি একসাথে কাজ করে। দেখা যাচ্ছে সাইকিয়াট্রিস্ট শুধু ওষুধ রেখে যাচ্ছে, সে কখনো সাইকোলজি রেফার করে না। আবার সাইকোলজিস্ট হয়তো শুধু কাউন্সিলিং করে যাচ্ছে, সবসময় হয়তো সেটা সাইকিয়াট্রিস্টকে রেফার করে না। এখন অনেকেই করছে, বাট এটা এখন আমি বলবো যথেষ্ট অভাব রয়েছে। আবার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডক্টররা কখনোই সাইকিয়াট্রিস্টের কাছে খুব একটা রেফার করতে চায় না, খুব অল্প। আমার অল্প কিছু পরিচিত মানুষ আছে যারা এই কাজটা রেগুলার করে, আমি তাদের খুবই শ্রদ্ধা করি। বাট ইউ সি ইটস এ প্রবলেম। একজন হার্টের ডাক্তার তো কিডনির সমস্যা ডিল করতে পারবেন না, এবং আপনারাও মানে এটা মাঝে মাঝে তাদেরকে ট্রাস্ট করেন। আপনারা অনেক সময় ফার্মাসিতে গিয়ে আপনার রিভোর্টিল পেজ কিনে আনেন। একজন ফার্মাসি মানুষকে আমি অনেক অশ্রদ্ধা করছি না, একজন ফার্মাসিতে যারা জব করে তাদের কাজটা যথেষ্ট শ্রদ্ধার, বাট তিনি কি আসলে সাইকিয়াট্রি পড়ে, তিনি কি আসলে তিনি তো ডাক্তারিও পড়ে নাই। সে আপনাকে একটা ওষুধ খেয়ে বলে এটা খান, এটা খেলে ভালো থাকবেন, আর আপনি দেখা গেছে 6 বছর ধরে রিভোর্টিল খাচ্ছেন। এই সমস্যার জন্য দায়ী কে? আপনি। এবং এই 6 বছর রিভোর্টিল ছাড়ানোর জন্য আমাদের যে কি কষ্ট করতে হয় আমি আপনাকে বুঝায় বলতে পারবো না। এবং আপনি তখন আমাদের কাছে আসেন 6 বছর রিভোর্টিলকে, অ্যান্ড ইউ সি, অ্যান্ড তখন আপনি এসে বলেন যে সাইকিয়াট্রিস্ট ভালো না, সাইকিয়াট্রিস্ট ওষুধ বেশি দিয়েছে বা পারে নাই, খেলা পারে নাই, অনেক কিছু। বাট ইউ সি, আমরা কী করবো বলেন? আমাদের কাছে তো আপনি প্রথম দিকে আসছেন না, এমন একটা সময় আসছেন যে আপনার লাইক ওই ডায়াবেটিস রোগীর মতো না, যার 20 বছর ডায়াবেটিসের চিকিৎসা হয় না এবং তার হার্ট কিডনি নষ্ট। সো হোয়াট ক্যান উই ডু? সো আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? আমি যদি খুব লং স্টোরি শর্ট করি, আমি একদম আপনার ধরে নেন যে আপনারা সব ভুলে গেছেন, যে সিম্পলি যদি বলি, যারা শুনছেন পরে জয়েন করেছেন, যে ডিপ্রেশনে কখন আমি ওষুধ খাবো, বা ওষুধ হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট কখন, যখন হচ্ছে আমি দেখবো যে আমার লাইফে তেমন কোনো ঝুট ঝামেলা নেই, বড় ঝামেলা নেই, বাট তারপর আমি ডিপ্রেস, যেটাকে আমরা এন্ডোজেনাস ডিপ্রেশন বলি। এই সময় ওষুধ হচ্ছে মেইন চিকিৎসা, কারণ আমি আসলে প্রবলেম সলভটা করবো, আমার তো কোনো ঝামেলা নাই। বাট স্টিল ঝামেলা ছাড়াও কিন্তু ডিপ্রেশন হয়, অনেক কমন, খুবই এটা কোনো রেয়ার ফাইন্ড না, খুবই কমনলি হয়। স্পেশালি বয়স্ক মানুষদের এটা খুবই কমন, বাট মিডিল এজও খুব কমন। কোনো ঝামেলা নাই, অ্যাবসলিউটলি ফাইন, বাট তার ডিপ্রেশন হচ্ছে, রাইট? সো ডিপ্রেশনকে আপনার কখনো এভাবে ট্যাগ করবেন না যে লাইক সমস্যা থাকতে হবে, না, সমস্যা না থাকলেও ডিপ্রেশন হয়, তখন ওষুধের রোল মেইনলি। বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই যে লাইফে একটা বড় ঝামেলা আছে, সেখান থেকে ডিপ্রেশন, সেখানে কিন্তু ওষুধের রোলটা সেকেন্ডারি, ওষুধের প্রাইমারি রোল না। সেখানে প্রবলেমটা সলভ করতে হবে। প্রবলেম সলভ না করলে আপনি কখনোই ওষুধ খেয়ে ঠিক হতে পারবেন না। বাট সেখানে ওষুধের রোলটা কেন আমি বলেছি, ওই যে প্যারাসিটামলের মতো, যে প্রবলেমটা সলভ করতে তো একটু সময় লাগবে, 15 দিন, 1 মাস। এই 1 মাস তো আপনি অনেক কষ্ট নিয়ে এসেছেন, হয়তো আপনার ঘুম হচ্ছে না, অস্থিরতা, অ্যাঙ্গার, ওটা কিন্তু আমরা ওষুধে কমিয়ে আনতে পারি। পুরোপুরি না গেলেও আমরা অ্যাটলিস্ট 50-60% কমিয়ে আনতে পারি। দ্যাটস ওয়াই উই গিভ মেডিসিনস। It's not like, so the medicine here is not the antibiotic, but it's the NAPA, it's the paracetamol. So I hope I'm very clear on this point, and with this I'm going to end my talk here. I hope I could make you all understand, and আমি কিছু কোয়েশ্চেন নিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, একজন বলছে টুম্পা চৌধুরী, স্মাইলিং ডিপ্রেশন
কনজুগাল লাইফ ডিপ্রেশনে, জব নিয়ে ডিপ্রেশনে ভুগছি, হ্যাঁ কী করতে পারি? আপনি হেল্প সিক করুন, খুবই সহজ, আপনি হেল্প সিক করুন, এটা ঠিক করতে হবে। এবং আমি যে পয়েন্টগুলো বলেছি এই পয়েন্ট আপনি আজকে ভিডিওটা দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা দরকার। আমি আজকে আমার মনে হয় আমি অনেক সহজ করে বারবার বলেছি, আপনি নিজেই বুঝবেন যে আপনাকে আসলে ওষুধ বেশি দরকার না কাউন্সিলিং বেশি দরকার, এবং কোন ধরনের কাউন্সিলর দরকার আপনার। আচ্ছা আচ্ছা, একদম স্যার ভ্যালেক্স ট্যাবলেট কেন খাই? ভাই ভ্যালেক্স ট্যাবলেট আমি একটা ওষুধ নিয়ে আপনার আলাদা ক্লাস নিব ভাই, ওদিন বলবো। ভ্যালেক্স ট্যাবলেট বেসিক্যালি একটা মুড স্ট্যাবিলাইজার, তাদের অনেক বেশি মুড সুইং করে, হ্যাঁ তাদের এটা খেতে দেওয়া হয়, অনেক সময় অ্যাঙ্গারের ম্যানেজমেন্টে দেওয়া হয়, বাট এটা কিন্তু দীর্ঘদিন খাবেন না, স্পেশালি যারা রিপ্রোডাক্টিভ এইজে আছেন ফিমেল, তারা কিন্তু ভ্যালেক্স বুঝে শুনে খাবেন, কারণ এটা কিন্তু অনেক সাইড এফেক্ট করে, বাচ্চাদের নিউরাল টিউব ডিফেক্ট হয়। বেসিক্যালি আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে এটা মুড সুইং কমায়। আচ্ছা ওকে, শাকিল আহমেদ লিখেছেন আই ইট মেডিসিন 18 ইয়ার্স নাও, আই ফিল বেটার বাট মেডিসিন কন্টিনিউ। আপনার প্রশ্নটা পুরোপুরি না শাকিল ভাই, আপনি যে ডক্টর দেখেছেন তার কাছে যান, অনেক সময় ওষুধ আসলে দীর্ঘ সময় কন্টিনিউ করতে হয়, বাট আমি আসলে কখনোই মনে করি না যে আপনার যদি ডিপ্রেশন থাকে আপনার 18 বছর ওষুধ খেতে হবে, এটা আমি খুব একটা সাপোর্ট করি না। হয়তো যিনি দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন, আপনি তার সাথে একটু যোগাযোগ করুন, হয়তো আপনার খুব ভালো একটু প্রফেশনাল কাউন্সিলিং হলে আপনার ওষুধের পরিমাণটা কমিয়ে আনা সম্ভব হবে। একজন লিখেছেন অন্যজন আমার পিছনে গিবত করলে আমি সেটা সহ্য করতে পারি না, কারণ এই বিষয়ে আমার করণীয় কি? আপনি জাস্ট আপনার ইমোশনাল রেজিলিয়েন্স স্কিল বাড়ান ভাইয়া। আপনি যদি গিবত নিয়ে প্রশ্ন করেছেন, আপনাকে একটা সিম্পল সাজেশন দেয়, যেহেতু আপনি একটা রিলিজিয়াস প্রশ্ন করেছেন, আমি যেটা আপনার ভ্যালুজ অনুযায়ী আমি প্রশ্নটা উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে কি দেখুন গিবতের বেসিক জিনিসটা কি। আপনার নামে পিছিয়ে একজন গিবত করছে, আপনি যদি মানে রিলিজিয়ন মানে আল্লাহকে বিলিভ করেন, বেসিক্যালি হচ্ছে গিয়ে সে গিবত করার ফলে কি হলো, আপনি তার কিছু ভালো কাজ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ আপনি কিন্তু ভালো কাজ করেন নাই, বাট আপনি তার কিছু ভালো কাজ পেয়ে যাচ্ছেন। সো ইটস অ্যামেজিং না? কেউ আপনার গিবত করলে আমি সবসময় এভাবে চিন্তা করি, আমার যদি কেউ বদনাম করে তার মানে এটা কত মজা, আমি তার কিছু ভালো কাজ পেয়ে যাচ্ছি, ফ্রিতে পেয়ে যাচ্ছি। আপনাকে ফ্রিতে কেউ আইসক্রিম দিলে আপনি খাবেন না, আপনাকে ফ্রিতে কেউ ধরেন চকলেট দিলে আপনি খাবেন না, ফ্রিতে যদি কেউ বলে যে বালিতে ঘুরে আপনি যাবেন না, আপনি ফ্রিতে রিওয়ার্ড পাচ্ছেন, যেহেতু আপনি একজন স্পিরিচুয়াল মানুষ, ধার্মিক মানুষ, আপনার জন্য আপনাদের একটা মজা পাওয়া উচিত। কেউ গিবত করলে লিটারেলি আমাদের কিন্তু পার্টি দেওয়া উচিত, লাইক কেক কেটে তার বাসায় পাঠানো উচিত, লাইক তুই গিবত করছিস, লাইক এক্সিলেন্ট, লাইক ওয়াও। হ্যাঁ কারণ আমি মানে তোমার ভালো জিনিস পেয়ে গেছি, লাইক উই শুড বি ভেরি হ্যাপি যে কেউ আমাদের গিবত করে কিনা। আচ্ছা সোশ্যাল ফোবিয়া, ভাই সোশ্যাল ফোবিয়া থেকে মুক্তির পথে সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, আমি এটা পরে যদি সম্ভব হয় আলোচনা করবো। আমরা আজকে ডিপ্রেশনে থাকার চেষ্টা করছি। আচ্ছা আমার সাথে অনেকে চেম্বারে যোগাযোগ করতে চেয়েছেন, আমি এটা প্রশ্ন উত্তর দিচ্ছি না। আমার এই সেশনগুলোর লক্ষ্য অ্যাবসলিউটলি আসলে আমার রুগী বৃদ্ধি করা না, ট্রাস্ট মি। আপনারা যারা আমাকে চিনেন সবাই আমাকে জানেন, আমার মানে পেশেন্ট লোড অনেক বেশি থাকে। আপনি যদি এখন আজকে আমার জন্য ফোন করেন, আপনি দেখবেন সিরিয়াল পাবেন হচ্ছে গিয়ে নেক্সট মাসের 20 বা 21 তারিখে। সো আমার পেশেন্ট নিয়ে আমার অ্যাবসলিউটলি চিন্তা নেই, আমি চাই না আপনারা কেউ আমার কাছে আসেন। আমার ইচ্ছা হচ্ছে আপনি আপনার এলাকার সবচেয়ে ভালো প্রফেশনালের কাছে যান, বাট জাস্ট বুঝে যান যে আমি কার কাছে যাব, এই জন্য সেশনগুলো করা। এবং আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেরা যেন নিজেদের ডিপ্রেশন সারাতে পারেন। আমি চেম্বারে একদিনে কতজনই বা দেখতে পারি, কত মানুষ আসলে বাসায় বসে আছেন, তাদের জন্য এই সেশনগুলো। সো আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই, বাট যদি আসতে চান আপনি প্লিজ লাইভ স্প্রিং পেজে গিয়ে খোঁজ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, আমি আর অল্প কিছু কোয়েশ্চেন নিয়ে আমার মোবাইলের চার্জও কমে আসছে, বেশি বোঝা নিতে পারবেন না। আচ্ছা জাকির লিখেছে মৃত্যুকে কীভাবে অ্যাকসেপ্ট করো হাসপাতাল যখন রোগী ফিরে, এটা একটু মানে ফিলসফিক্যাল কোয়েশ্চেন ভাইয়া, এটা পরে আমরা একদিন আলোচনা করবো। বাট মৃত্যুকে আমরা অনেকে ডিনায়াল মুডে নেই, অনেকে রিয়াক্টিভ মুডে নেই। মৃত্যুর জন্য আমাদের বেসিক্যালি প্রোঅ্যাক্টিভ থাকা উচিত। কীভাবে থাকা যায় পরে আমি একদিন আলাপ করবো, এটা অনেক লম্বা কথা বলতে হবে। আচ্ছা যারা বেশি সন্দেহ করে তাদের জন্য সমাধান আছে ভাইয়া। যারা বেশি সন্দেহ করে, ইট ক্যান বি এ প্যারানয়েড পার্সোনালিটি, ইট ক্যান বি সেকেন্ডারি টু ডিপ্রেশনের সেকেন্ডারিতে কিন্তু অনেক প্যারানয়েড ফিচার হয়, এটা বর্ডারলাইন পার্সোনালিটি থাকতে পারে। ইট ক্যান অলসো বি প্যারানয়েড সিজোফ্রেনিয়া। সো আগে ডায়াগনোসিসটা করা জরুরি, কারণ চারটা রোগের চিকিৎসা 4 রকম। আচ্ছা দেখি আমি আরও কিছু কোয়েশ্চেন নিতে পারছেন। ওকে থ্যাংক ইউ। সো আপনারা সবাই দেখেছেন, আমি আবার একটু রিকোয়েস্ট করবো সবাইকে যদি একটু আপনারা সবাই আপনাদের টাইম লাইনে শেয়ার করেন, তাহলে সবাই হয়তো এটা দেখতে পাবে। এবং আমি চেষ্টা করবো যে এই সব কোয়েশ্চেন আপনারা একটু করেছেন, আমি একটু ফ্রি হয়ে হয়তো কাল পরশু আপনাদের কয়েকজনকে আমি একটু আনসার করে দেবো। আমি এখনও হোয়াটসঅ্যাপে কিছু মানুষকে রিপ্লাই দিই, কিছু মানুষের রিপ্লাই আমি দিতে পারি, আমি খুবই সরি, অনেক মেসেজ আসে তো। বাট আমি চেষ্টা করি অ্যাটলিস্ট যাদের বয়সটা কম 15 থেকে 19 বছর তাদেরকে রিপ্লাই দেওয়ার, বয়স্ক মানুষদের দেওয়ার চেষ্টা করি। আর
আমি আশা করি আপনারা ভালো থাকবেন, এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখবেন, অন্যদের শিখাবেন, এবং আমরা ধীরে ধীরে আস্তে আস্তে প্রতি সপ্তাহে একটা টপিক করে আলোচনা করব, আস্তে আস্তে যাব, সো দ্যাট আফটার দিস 20 ক্লাসেস লাইক ইউ উইল বি এ সেমি এক্সপার্ট অন ডিপ্রেশন। আপনি ডিপ্রেশন ট্রিট না করতে পারলেও আপনি বেসিক কাউন্সেলিং করতে পারবেন, অনেককে হেল্প করতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস, এবং এই বিশ্বাস রেখেই আমি আজকের সেশনটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।